ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি নিজেকে ভাবেন কি শুনি? আমি আপনাকে পছন্দ করি বলেছি, খুন করতে তো চাইনি। এই ভরা করিডোরে সবার সামনে আমার গালে চড় মারার সাহস আপনি পেলেন কোথায়? সাহস তো তুই আমাকে দিয়েছিস আকাশ। তোর সাহস কত বড় যে তুই আমার চেয়ে 2 ব্যাচ সিনিয়র একটা মেয়ের সামনে দাঁড়িয়ে বলিস তুই তাকে ভালোবাসিস? লজ্জা করে না তোর? কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে থার্ড ইয়ারের আপুকে প্রপোজ করছিস? ভালোবাসা কি বয়স মেনে হয় তিথি আপু? আমি আপনাকে গত 1 বছর ধরে চিনি। আপনি যখন আমাদের স্কুলে গেস্ট হিসেবে গিয়েছিলেন তখন থেকে আমি আপনাকে পছন্দ করি। আর আজ যখন একই কলেজে চান্স পেলাম তখন আর নিজেকে আটকে রাখতে পারিনি। চুপ কর একদম। আর একটা বার যদি আমাকে তিথি বলে ডেকেছিস তবে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমি এই কলেজের স্টুডেন্ট পলিটিক্স করি, সেটা কি তোর জানা নেই? আমার একটা ইশারায় তোকে এই কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়া যায়। খবরদার আকাশ, নিজের লিমিট ক্রস করবি না। আকাশ থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। তিথির রাগী চোখের দিকে তাকিয়ে ওর বুকের ভেতরটা কাঁপছে ঠিকই, কিন্তু জেদটাও কম নয়। তিথি দেখতে যেমন সুন্দরী, মেজাজটাও তার চেয়েও বেশি কড়া। পুরো কলেজে সবাই তিথিকে বাঘিনী বলেই চেনে। আর আকাশ হলো একদম শান্ত স্বভাবের ছেলে, কিন্তু তিথির প্রেমে পড়ে যে আজ নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়ে ফেলেছে। করিডোরে থাকা অন্য ছাত্রছাত্রীরা ফিসফিস শুরু করে দিয়েছে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি পলিটিক্স করেন বলে কি আমার মনের অনুভূতিগুলো মিথ্যে হয়ে যাবে? আপনি আমাকে চড় মেরেছেন, তাতে আমার দুঃখ নেই, কিন্তু সবার সামনে অপমান না করলেও পারতেন। শোন আকাশ, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি আমার আশেপাশে তোকে দেখি তবে তোর অবস্থা খুব খারাপ হবে। আমার মেজাজ এমনিতেই খারাপ থাকে, আর তোর মতো পিচ্চি পোলাপান যখন প্রেমের কথা বলে তখন আমার পিত্তি জ্বলে যায়। যা এখান থেকে, নিজের ক্লাসে যা। তিথি গজগজ করতে করতে পা দাপিয়ে নিজের ক্লাসরুমের দিকে চলে গেল। আকাশ সেখানেই দাঁড়িয়ে গালে হাত দিয়ে লাল হয়ে থাকা দাগটা অনুভব করলো। জ্বরের ব্যথার চেয়েও তিথির ওই তাচ্ছিল্য ভরা কথাগুলো ওর মনে বেশি বিঁধেছে, কিন্তু আকাশ দমে যাওয়ার পাত্র নয়। ও মনে মনে ঠিক করলো তিথিকে ও ঠান্ডা করেই ছাড়বে। আপনি আমাকে পিচ্ছি বললেন তো? এই পিচ্ছি ছেলেই একদিন আপনাকে বউ বানিয়ে এই বাড়িতে নিয়ে যাবে, তখন বুঝবেন ভালোবাসা কাকে বলে। 2 বছরের বড় বলে খুব দেমাগ, তাই না? এই দেমাগ আমি ভাঙবো। কিছুক্ষণ পর আকাশ লাইব্রেরির দিকে যাচ্ছিল, এমন সময় দেখলো তিথি একদল ছেলের সাথে খুব সিরিয়াসলি কথা বলছে। তিথির হাতে একটা মোটা ফাইল। হঠাৎ করে তিথির পা স্লাইড করলো, আর সে পড়ে যেতে ফাইলটা ছিটকে দূরে গিয়ে পড়লো। আশেপাশে থাকা ছেলেরা কিছু বুঝে ওঠার আগেই আকাশ দৌড়ে গিয়ে তিথিকে এক হাত দিয়ে ধরে ফেললো। সামলে তিথি আপু, আপনি তো দেখছি রাগের চোটে চোখেই কিছু দেখেন না। এভাবে পড়ে গেলে তো আপনার ওই সুন্দর নাকটা থেতলে যেত। আবার তুই তুই কি আমার পিছু নিচ্ছিস? আমাকে ধরার সাহস তোকে কে দিয়েছে? মানুষ হিসেবে মানুষের বিপদ দেখে এগিয়ে আসাটা কি অন্যায়? নাকি সিনিয়র আপুদের ধরা জুনিয়রদের জন্য মানা? আমি তো আপনার উপকার করলাম, একটা থ্যাংক ইউ তো দিতেই পারতেন। তোর উপকারের দরকার নেই আমার। তুই সামনে থেকে সরবি নাকি আমি আবার হাত তুলবো? তোকে দেখলে আমার কেন জানি পিত্তি জ্বলে যায়। এই ফাইলটা তোল এখন। ফাইলটা আমি তুলবো, ঠিক আছে, কিন্তু একটা শর্তে। আপনি আজ বিকেলে আমার সাথে কলেজের ক্যাফেটেরিয়ায় বসে কফি খাবেন, ব্যাস এইটুকুই। তোর আসপর্ধা তো কম না, তুই আমাকে কন্ডিশন দিচ্ছিস। আকাশ, তুই সম্ভবত ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস। আমি তিথি রহমান। আমার এক ডাকে এই কলেজের 50টা ছেলে তোকে হোস্টেলের বাইরে ফেলে আসবে। আমি ভয় পাই না তিথি আপু। আপনি আমাকে মারতে পারেন, কলেজ থেকে বের করে দিতে পারেন, কিন্তু আমার মন থেকে আপনার ছবিটা মুছতে পারবেন না। কফি কি খাবেন, নাকি আমি সবার সামনে বলবো যে সিনিয়র আপু তার জুনিয়রকে দেখে ভয় পেয়েছে? আমি ভয় পেয়েছি? তোর এত বড় সাহস! ঠিক আছে, বিকেলে ক্যাফেটেরিয়ায় আসবো আমি, শুধু এটা দেখাতে যে তোর মতো ছেলেদের আমি কিভাবে হ্যান্ডেল করি। ফাইলটা দিয়ে এখন বিদায় হ। আকাশ মুচকি হেসে ফাইলটা তিথির হাতে দিয়ে
চলে গেল। তিথি রাগের ফুঁসতে ফুঁসতে নিজের বন্ধুদের দিকে তাকালো। তার মনে হচ্ছে আকাশ ছেলেটা শুধু জেদি নয়, ও অনেক বেশি ধূর্ত। আকাশের চোখে এক অদ্ভুত নেশা দেখল তিথি, যা তাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আকাশ ক্যাফেটেরিয়ার দিকে যেতে যেতে ভাবল, প্রথম ধাপ তো পার হওয়া গেল, এবার বাঘিনীকে খাঁচে পড়ার আসল খেলা শুরু হবে। বিকেলবেলা কলেজের ক্যাফেটেরিয়া একদম কানাই কানাই পূর্ণ। ছাত্রছাত্রীদের আড্ডায় চারিদিকে বেশ শোরগোল। আকাশ জানালার ধারে একটা টেবিলে বসে কফি কাপ হাতে নিয়ে পা দুলিয়ে অপেক্ষা করছে। ওর চোখ দরজার দিকে স্থির। ও জানে তিথি আসবেই, কারণ তিথি আপুকে চ্যালেঞ্জ করলে সে তা কখনো হারতে চায় না। কিছুক্ষণ পরেই তিথিকে দেখা গেল। কালো রঙের সালোয়ার কামিজে তাকে ভীষণ রাগী আর সুন্দরী লাগছে। তিথিকে আসতে দেখে ক্যাফেটেরিয়ার অর্ধেকের বেশি ছেলে চুপ হয়ে গেল, কারণ বাঘিনী তিথির মেজাজ সম্পর্কে সবাই জানে। ওয়েলকাম তিথি আপু। আমি তো ভাবলাম আপনি ভয় পেয়ে আর আসলেনই না। বসুন, আপনার প্রিয় ক্যাপাচিনো অর্ডার দিয়ে রেখেছি, চিনি ছাড়া, একদম আপনার মেজাজের মতো করা। একদম ফালতু কথা বলবি না আকাশ। তুই এখানে প্রেম করতে আসিসনি, আমি এখানে প্রেম করতে আসিনি। তুই আমাকে সবার সামনে চ্যালেঞ্জ করেছিস যে আমি তোকে ভয় পাই, শুধু সেটার জবাব দিতে এসেছি। কফিটা শেষ করব আর চলে যাব। আমার হাতে মোটেও ফালতু সময় নেই। সময় তো আপনার হাতে কোনোদিনই থাকে না আপু, সব সময় শুধু পলিটিক্স, মিছিল আর স্লোগান। নিজের দিকে একটু তাকানোর সময়ও পান না। দেখুন তো, রাগের চোটে কপালে কেমন একটা ভাঁজ পড়ে গেছে। আপনাকে না এই রাগী লুকে অনেক বেশি কিউট লাগে, অনেকটা ওই কার্টুনের অ্যাংরি বার্ডসের মতো। আকাশ, তুই কি আজ চর খাওয়ার নেশায় মেতেছিস? কি বললি আমি কিউট? তোর সাহস তো দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই কলেজের কোনো ছেলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না, আর তুই এখানে বসে আমাকে ফ্লার্ট করছিস, তাও সবার সামনে। আমি তো শুধু সত্যি কথাটাই বললাম তিথি আপু, আর ফ্লার্ট কেন করব? আমি তো আপনাকে ভালোবাসি, এটা তো আমি শুরুতেই বলেছি। ভালোবাসা কি ফ্লার্ট করা? এই যে দেখুন, আপনার জন্য কফির কাপের উপরের ক্রিমে একটা হার্ট শেপ এঁকে এনেছি। এটা শুধু আপনার জন্য, আমার পক্ষ থেকে একটা ছোট উপহার। তুই সবার সামনে আমাকে চোখ টিপ মারলি? তোর এত বড় আসপর্ধা আকাশ! আমি চাইলে এখনই তোকে এই টেবিল থেকে টেনে বের করে দিতে পারি। আমার বন্ধুরা ওই যে কোণার টেবিলে বসে আছে, দেখছিস না? ওরা একবার আমার ইশারা পেলে তোর হাড় গোড় আস্ত রাখবে না। আপনার বন্ধুরা তো ওদিকে তাকিয়ে আছে আপু, দেখুন ওরা ভাবছে আমরা মনে হয় খুব রোমান্টিক কোনো আড্ডা দিচ্ছি। আমি যদি এখন আপনার হাতটা ধরি তবে ওরা আরো বেশি অবাক হবে আর ভাববে আমাদের মধ্যে কিছু একটা চলছে। ধরবো নাকি হাতটা একবার? সাহস দেখাবি না একদম। তোর হাত আমার টেবিলের এই পাশেই রাখ। শোন আকাশ, আমি তোর কফিটা খেয়েই চলে যাচ্ছি, আর শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, কাল থেকে যদি তোকে আমার আশেপাশে দেখি তবে আমি সোজা প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করব যে তুই আমাকে হ্যারাস করেছিস। তখন কিন্তু তোর ছাত্র জীবন শেষ হয়ে যাবে। প্রিন্সিপাল স্যারকে বললে তো আরো ভালো আপু, তিনি তো আমার বাবার ছোটবেলার বন্ধু। তিনি তখন বলবেন, বাবা আকাশ, মেয়েটা তো বেশ কড়া আর সুন্দরী, বিয়েটা করেই ফেল, আমি উকিল বাপ হব। তখন আপনি কি করবেন? তখন তো আমাকে জামাই হিসেবে মেনে নিতেই হবে, পালানোর পথ তো তখন বন্ধ। তুই তুই একটা আস্ত শয়তান আকাশ। প্রিন্সিপাল আঙ্কেল তোর বাবার বন্ধু বলে তুই এইসব সুযোগ নিচ্ছিস? শোন, পলিটিক্স আমি এমনিতে করি না। তুই যদি আমার পেছনে এইভাবে আঠার মতো লেগে থাকিস তবে আমি এমন কিছু করব যে তুই এই কলেজে কেন, এই শহরে থাকাই ভুলে যাবি। তোকে আমি চর মেরেছি, তারপর কিন্তু আরো বড় শাস্তি পাবি। তিথি আর এক মুহূর্ত ওখানে বসলো না। ও গটগট করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে গেল। আকাশও পিছু পিছু ক্যাফেটেরিয়ার গেট পর্যন্ত গেল। কলেজের মাঠে এখন প্রচুর ছাত্রছাত্রী। আকাশ হঠাৎ জোরে শীষ দিয়ে উঠল। তিথি পেছন ফিরে তাকাতেই আকাশ সবার আড়ালে হাত দিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল তিথির দিকে। তিথি থমকে গেল। রাগে ওর সারা শরীর কাঁপছে, কিন্তু সবার সামনে চিল্লাতেও পারছে না, কারণ তাতে ওর ইমেজে 12টা বাজবে। তিথি আপু, সাবধানে বাড়ি যাবেন, আর শোনেন, রাতে কিন্তু কল দেব, ফোনটা যেন খোলা থাকে। আর হ্যাঁ, নীল শাড়িটা পরবেন কাল, আপনাকে আকাশি রঙে অনেক বেশি সুন্দর লাগে, আমার নামের সাথে কালারটা বেশ মিলে যাবে। তুই মরিস না কেন আকাশ? তোর মতো বেহায়া ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি তোর ফোন ধরবো না, আর কাল শাড়িও পরবো না।
আমি জিন্স পরে আসবো, দেখি তুই কি করিস। যা এখান থেকে, চোখের সামনে থেকে দূর হও। আকাশ হাসতে হাসতে চলে গেল। তিথি নিজের বন্ধুদের সামনে খুব অস্বস্তিতে পড়ে গেল। ও বুঝতে পারছে না এই জুনিয়র ছেলেটাকে কিভাবে শায়েস্তা করবে। ও যত রাগ দেখাচ্ছে আকাশ তত বেশি মেতে উঠছে। আকাশ ক্যাফেটেরিয়ার দিকে যেতে যেতে ভাবলো, বাঘিনী এখন একটু একটু করে জালে পা দিচ্ছে। এবার আসল খেলা শুরু হবে। ক্যাফেটেরিয়ার সেই ঘটনার পর তিথি ক্লাসে গিয়েও একটু শান্তিতে বসতে পারছিল না। ওর মাথায় শুধু আকাশের ওই বেপরোয়া টাইপ হাসি আর সবার সামনে চোখ মারা দৃশ্যটা ঘুরছে। তিথির দুই বান্ধবী শিলা আর তানিয়া ওর দুই পাশে বসে টিটকারি দিয়ে হাসছে দেখে তিথি আরো বেশি জ্বলে উঠল। শিলা, তোরা এভাবে দাঁত বের করে হাসছিস কেন? ওই পিচ্চির ছেলেটা আমাকে সবার সামনে ইনসাল্ট করলো, আর তোরা সেটা এনজয় করছিস? তুই তো নিজেকে অনেক বড় লিডার ভাবিস, তখন কেন কিছু বললি না ওকে? আরে তিথি, আমি কি বলবো বল? আকাশের কথা শুনলে তো আমারই হাসি পায়। ছেলেটা তোর চেয়ে 2 বছরের ছোট হতে পারে, কিন্তু ওর কলিজার জোর আছে বলতে হবে। ও যেভাবে তোর চোখের দিকে তাকিয়ে কথা বলে, মনে হয় ও তোকে মোটেও কেয়ার করে না। ঠিক বলেছিস শিলা। আর তিথি, তুই কি একটা ব্যাপার খেয়াল করেছিস? ও কিন্তু তোর সব খবরাখবর আগে থেকেই রাখে। তুই চিনি ছাড়া কফি খাস, সেটা ও জানলো কিভাবে? আমার তো মনে হয় ও অনেক দিন ধরেই তোর উপর নজর রাখছে। নজর রাখুক আর যাই করুক, ওর হার আমি এবার আস্ত রাখবো না। তানিয়া, তুই আমাদের ব্লকের ছেলেদের একটু বলে রাখতো আকাশকে যেন একটু শিক্ষা দেয়। অনেক বেড়েছে ছেলেটা, ডানা গজিয়েছে ওর। ঠিক সেই মুহূর্তে ক্লাসের দরজায় আকাশে 3 বন্ধু ইমন, সজল আর বিজয় এসে হাজির হলো। ইমনের হাতে একটা দামি চকলেটের বক্স। ওরা তিথির টেবিলের সামনে এসে খুব হাসি মুখে দাঁড়ালো। আসসালামু আলাইকুম তিথি আপু, আকাশ পাঠালো আপনার জন্য। ও বলল বিকালে নাকি কফিটা খুব তিতা ছিল, তাই মুখটা মিষ্টি করার জন্য একটা চকলেটটা আপনাকে গিফট করতে বলল। তোদের আকাশকে গিয়ে বল এই চকলেটটা যেন নিজের মাথায় ঘষে। ইমান, তোদের সাহস তো কম না? তোরা জানিস না আমি এই কলেজের সিনিয়র? তোরা জুনিয়র হয়ে আমাকে এইসব পাঠাচ্ছিস, আর এক মুহূর্ত এখানে থাকবি না তোরা। আপু, আমরা তো শুধু ওর কথাগুলো আপনার কাছে পৌঁছে দিতে এসেছি। আকাশ বলেছে আপনি যদি এটা না নেন তবে ও নাকি আজ রাতে আপনার বাড়ির সামনে গিয়ে অনশন শুরু করবে। আর আপনি তো জানেন আকাশ যা বলে তাই করে ছাড়ে। এই নে তোদের চকলেট। তোদের আকাশকে গিয়ে বলিস তার উপহার এখন ডাস্টবিনে, আর সে যদি আমার বাড়ির আশেপাশে আসে তবে আমি পুলিশে দেব। তোরা এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা। তিথি চকলেটের বক্সটা এক ঝটকায় নিয়ে পাশের ডাস্টবিনে ছুঁড়ে মারলো। ইমন আর সজল ভয়ে ওখান থেকে দৌড়ে পালালো। তারা গিয়ে আকাশকে সব বললো। আকাশ তখন ক্যান্টিনের সিঁড়িতে বসে হাসছিল। সে জানতো তিথি এমনই করবে। সে উঠে দাঁড়িয়ে সোজা তিথিদের ক্লাসের দিকে রওনা দিল। তাকে আটকানোর মতো সাহস কারো নেই। আকাশ ভেতরে ঢুকেই সোজা তিথির সামনে গিয়ে বসলো। ক্লাসের অন্য সবাই হাঁ করে তাকিয়ে আছে। আপু, চকলেটটা ডাস্টবিনে ফেলে দিলেন? খুব ইকোতে লাগলো বুঝি? আপনার এই জেদটাই তো আমাকে আরো বেশি পাগল করে দেয়। আচ্ছা, ডাস্টবিনে ফেলেছেন, ভালো করেছেন, কিন্তু ফেলার আগে কি একবারও ভাবলেন না যে ওটা আমার জমানো টাকা দিয়ে কেনা ছিল? আকাশ, তুই আবার এখানে কেন এসেছিস? তোকে না বলেছি আমার সামনে আসবি না? তোর টাকা আছে না নেই তাতে আমার কি? তুই কেন আমাকে এসব ফালতু কথা, ফালতু জিনিস সবার সামনে ছোট করছিস? ছোট করছি না তো আপু, যত্ন নিচ্ছি। আপনি তো সারাদিন মিছিল আর পলিটিক্স নিয়ে চেঁচামেচি করেন, গলার অবস্থা নিশ্চয়ই খারাপ, তাই একটু মিষ্টি পাঠালাম। আর শুনুন, আপনি যতই রাগ দেখান না কেন, আপনার চোখের ভেতর আমি একটা মায়া দেখতে পাচ্ছি। আপনিও আমাকে পছন্দ করতে শুরু করেছেন, শুধু ওই চড়া মেজাজের আড়ালে লুকাচ্ছেন। তুই একটা আস্ত পাগল আকাশ। আমি তোকে পছন্দ করি, মরে গেলেও না। তোকে আমি সহ্য করতে পারি না। তুই আমার 2 বছরের জুনিয়র, তুই আমার ছোট ভাইয়ের মতো। খবরদার নিজের সীমা ছাড়াবি না। ভাইয়ের মতো বলবেন না আপু, আমি কিন্তু ভাইয়ের মতো কোনো কাজ করি না। আজ রাতে ঠিক 10টার সময় আপনার জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবেন। আপনার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আর হ্যাঁ, ডাস্টবিনে ফেলা চকলেটের বদলে একটা চকলেট আপনার ব্যাগের পকেটে অলরেডি রাখা আছে। কখন রাখলাম সেটা আর জিজ্ঞেস করবেন না। টাটা ড্রাগন আপু। আকাশ শেষ দিতে দিতে বের হয়ে গেল। তিথি হন্তদন্ত হয়ে ব্যাগ চেক করে দেখলো সত্যি ব্যাগের ভেতর একটা ছোট্ট চিরকুট আর একটা চকলেট রাখা। চিরকুটে লেখা, বেশি রাখলে আপনার নাকটা লাল হয়ে যায়, তখন ওটা কামড় দিতে খুব ইচ্ছে করে। তিথি চিরকুটে হাত নিয়ে ধপ করে সোফায় বসে পড়ল। কি রে তিথি, এবার তো ব্যাগ পর্যন্ত পৌঁছে গেছে। আকাশ ছেলেটা তো দেখছি জেমস বন্ডের চেয়েও খতরনাক।
তুই কি সত্যি ওকে প্রিন্সিপালের কাছে দিবি, নাকি চকলেটটা খেয়ে রাগ জল করবি? তোরা হাসিস না তো। আমি বুঝতে পারছি না এই ফাজিল ছেলের হাত থেকে কিভাবে বাঁচবো। ও আমার ব্যাগে হাত দেওয়ার সাহস পেল কোথায়? আর রাত 10টায় ও আবার কি করবে? আমি জানলা খুলবই না। মুখে বলছিস ঠিকই, কিন্তু 10টা বাজার 5 মিনিট আগেই তুই জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবি। আমি বাজি ধরতে পারি আকাশের এই রোমান্টিক ট্রিটমেন্ট তুই বেশি দিন সামলাতে পারবি না রে তিথি। তিথি কোনো জবাব দিল না। সে চকলেটটা মুঠো করে ধরে রাখলো। রাগ হচ্ছে ঠিকই, কিন্তু বুকের ভেতর কেন জানি একটা অজানা শিহরণ কাজ করছে। সে বারবার চিরকুটটার দিকে তাকাচ্ছে। আকাশের এই সাহস কি সত্যি তার কঠিন মনে বরফ গলাতে শুরু করেছে? তিথি মনে মনে ঠিক করলো আজ 10টার সময় ও দেখবে আকাশ আসলে কি করতে চায়। রাত তখন 9:45। তিথি নিজের ঘরে অস্থির হয়ে পায়চারি করছে আর বারবার দেওয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। সে মনে মনে ঠিক করেছে জানালা খুলবে না, কিন্তু মনটা কেন জানি বারবার ঘড়ির কাঁটার দিকে আটকে যাচ্ছে। ঠিক 10টা বাজার সাথে সাথে তিথি বাড়ির সামনের রাস্তায় বিকট শব্দে একটা বাইক এসে থামলো। তিথি আপু ও ড্রাগন আপু, জানালাটা একবার খুলুন। আমি জানি আপনি জানালার পাশেই দাঁড়িয়ে আছেন। লুকোচুরি বন্ধ করে একবার সামনে আসুন না। আকাশ, তুই এই মাঝরাতে এখানে কি করছিস? এখন এখান থেকে যা। তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে চিৎকার করছিস কেন? পাড়ার মানুষজন জেগে গেলে আমার মান সম্মান থাকবে? সম্মান যাওয়ার মতো তো কিছু করিনি আপু। আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে আজ 4টা শুধু আপনার জন্য উঠবে। এই দেখুন, একবার আকাশের দিকে তাকিয়ে দেখুন। আর এই যে আমার হাতে কি দেখছেন? ওগুলো কি? তুই এতগুলো ফানুস নিয়ে কেন এসেছিস? আকাশ, তুই কি ছোট বাচ্চা? এক্ষুনি ফাজলামি বন্ধ কর। আমি কিন্তু সত্যি বলছি, এবার পুলিশ ডাকবো। পুলিশ ডাকার আগে এই দৃশ্যটা একটু মন দিয়ে দেখুন আপু। 1 2 3, এবার দেখুন। আকাশ একসাথে 10টা ফানুস চালিয়ে আকাশের দিকে উড়িয়ে দিল। রাতের অন্ধকারে ফানুসগুলো যখন উপরে উঠতে শুরু করলো, তিথি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল, কারণ প্রতিটা ফানুসের গায়ে বড় বড় করে লেখা আছে সরি তিথি আপু এবং আই লাভ ইউ। 4-5টা মায়াবী আলোয় ভরে উঠেছে। তুই তুই এগুলো কি করলি আকাশ? ফানুসে এসব লিখেছিস কেন? কেউ যদি এখন পড়ে ফেলে তবে আমার অবস্থা কি হবে ভেবেছিস? তুই কি কোনোদিন মানুষ হবি না? পাগল না হলে কি আর আপনাকে ভালোবাসা যায় আপু? আপনি আমাকে ধমক দিয়েছেন, আমার উপহার ডাস্টবিনে ফেলেছেন, কিন্তু আমার ভালোবাসা তো আর ডাস্টবিনে ফেলার মতো নয়। এই দেখুন, আপনার জন্য আরো বড় সারপ্রাইজ আছে। আকাশ বাইকের পেছনে রাখা একটা বড় সাউন্ড সিস্টেম অন করে দিল। মাঝ রাস্তায় বেশ জোরে গান বাজতে শুরু করলো এবং আকাশ এই গানের তালে তালে অদ্ভুতভাবে নাচতে শুরু করলো। পাড়ার কয়েকটা জানালার আলো জ্বলে উঠলো এবং মানুষ উকি দিতে লাগলো। আকাশ, দোহাই লাগে তোর, গানটা এখনই বন্ধ কর। মানুষ বেরিয়ে আসছে। তুই কি চাস আমার বাবা নিচে নেমে তোকে জুতোর বাড়ি দেখ? প্লিজ আকাশ, কথা শোন। গানটা অফ কর। আমি নিচে আসছি, তুই একটু দাঁড়া। এই তো এবার লাইনে এসেছেন। আপনি নিচে নামবেন বললে আমি এখনই সব বন্ধ করে দিচ্ছি। তবে একা আসবেন না, আমার খুব তৃষ্ণা পেয়েছে। 1 গ্লাস পানি নিয়ে আসবেন। তুই দাঁড়া ওখানে, আমি আসছি তোর তৃষ্ণা মেটাতে। আজ তোকে আমি হাতের কাছে পাই, তারপর দেখাচ্ছি মজা। তিথি তড়িঘড়ি করে ওড়নাটা গায়ে জড়িয়ে নিচের দিকে দৌড় দিল। ও গেট খুলে বাইরে আসতে দেখলো আকাশ খুব স্টাইল করে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে হাসছে। তিথির আগে ফুসতে ফুসতে ওর সামনে গিয়ে দাঁড়ালো। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হচ্ছি আকাশ। তুই আমার বাড়ির সামনে এসে মাঝরাতে নাচ গান করছিস। তুই কি জানিস আমার বাবা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ? জানলে তোকে আজ আস্ত কবর দিয়ে দিবে। আপনার বাবার ভয় দেখাচ্ছেন কেন আপু? আমি তো ওনাকে আগেই ম্যানেজ করে ফেলেছি। ওই দেখুন, আপনার বাবা বারান্দায় দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছেন। বাবা? বাবা ওখানে কেন? আর উনি হাসছেন কেন? আকাশ, তুই বাবাকে কি বলেছিস সত্যি করে বল। ওনাকে বলেছি যে আপনি আমার কলেজের সিনিয়র আপু। কাল আমাদের একটা ড্রামা ফাংশন আছে, তাই একটু রিহার্সাল দিচ্ছিলাম। উনি কিছু বললেন না। দেখলেন তো, এই আকাশ সবার মন জয় করতে জানে। তুই একটা আস্ত বাটপার। তুই বাবাকেও মিথ্যা বললি। আমি ভাবতেও পারছি না তুই এত বড় ধরিবাজ। এখন যা এখান থেকে, তোর নাটক দেখা শেষ। আমি কি সত্যি ধরিবাজ আপু, নাকি আপনি সত্যিটা ফেস করতে ভয় পাচ্ছেন? এই যে এত রাতে আমার একটা ডাকে আপনি নিচে নেমে এলেন। কেন এলেন? শুধু কি ভয়ের চোটে, নাকি ভেতরে ভেতরে আপনিও চাইছিলেন আমি আসি? ফালতু কথা বলবি না আকাশ। আমি এসেছি যাতে তুই পাড়ায় অশান্তি না করিস। আমার মোটেও কোনো ইন্টারেস্ট নেই তোকে দেখার। তুই এখন যেতে পারিস। সত্যি? তাহলে আমার চোখের দিকে তাকিয়ে একবার বুক ফুলিয়ে বলুন তো যে আপনি আমাকে ঘৃণা করেন। এই তো, তাকান আমার দিকে।
বলুন আপনি আমাকে ঘৃণা করেন। আমি তোকে ঘৃণা। তিথি কথা শেষ করতে পারল না, কারণ ঠিক সেই সময় একদল বাইক নিয়ে সেখানে কয়েকজন ছেলে এসে থামলো। তাদের নেতা হলো রকি, যে তিথিকে আগে থেকে বিরক্ত করত। রকি বাইক থেকে নেমে আকাশের দিকে তেড়ে এলো। কি রে তিথি, মাঝরাতে এই পিচ্চি পোলাডারে নিয়ে এখানে কি করছস? চিনি তো ওরে, কলেজের জুনিয়র না? আমাকে সাথে ভাব নিয়ে এখন এই পোলার লাগে প্রেম করতেছস? রকি, মুখ সামলে কথা বল। ও আমার কলেজের ছোট ভাই। তুই এখানে কি চাস? এক্ষুনি এখান থেকে যা। ছোট ভাইরে নিয়ে মাঝরাতে রাস্তায় কি কাজ শুনি? এই পোলা, তুই কি জানোস না এই এলাকা আমার? তিথির দিকে নজর দেওয়ার সাহস তোর কেমনে হইল? আজ তোরে মজা দেখামু। এলাকা আপনার হতে পারে রকি ভাই, কিন্তু তিথি আপু আমার। ওনার দিকে বাজে নজরে তাকানোর আগে নিজের সুস্থতার কথা একবার ভেবে নেবেন। আমি জুনিয়র হতে পারি, কিন্তু লড়াই করতে জানি। ও আমার হিরো রে, আইসে ধরো রে, আজ ওরে এমন মার দেমো যেন কলেজের রাস্তা ভুলে যায়। মারো রে। রকির দলবল আকাশের দিকে তেড়ে আসতেই আকাশ খুব চটপটে ভঙ্গিতে পাল্টা আক্রমণ করলো। ও একাই 4-5 জনের সাথে লড়াই শুরু করলো। তিথি চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করছিল, কিন্তু রকি তিথির হাত শক্ত করে চেপে ধরলো। তুই চিৎকার করবি না, আজ তোর এই হিরোরে আমি খতম করব, তারপর দেখবো তোরে কে বাঁচায়। আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস করিস না রকি, তোকে আমি শেষ করে দেব। আকাশ সাবধান, তোর পেছনে ছুরি নিয়ে আসছে একজন। সরে যা আকাশ। রকির এক সাগরেদ পেছন থেকে ছুরি দিয়ে আকাশকে আঘাত করতে গেলে আকাশ কিছুটা সরে যায়, কিন্তু ওর হাতের একটা বড় অংশ কেটে রক্ত বের হতে শুরু করে। তিথি এবার আর চুপ থাকতে পারল না, ও রক্ষীর গালে কষে একটা চড় বসালো। কুত্তা, তোদের এত বড় সাহস! আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি। আকাশ, তুই ঠিক আছিস? হাত দিয়ে তো অনেক রক্ত পড়ছে। আরে কিছু হয়নি আপু, আপনার ওই থাপ্পড়ের চেয়ে এই ছুরির আঘাত অনেক কম ব্যথার। রকি ভাই, আজকের মতো মনে হয় আপনাদের সময় শেষ। পুলিশ কিন্তু অলরেডি মোড় পার হয়েছে। পুলিশের সাইরেন শুনে রকি আর ওর দলবল বাইক নিয়ে দ্রুত পালিয়ে গেল। আকাশ মাটিতে বসে পড়ল ব্যথায়। তিথি পাগলের মতো ওর পাশে বসে নিজের ওড়নার এক অংশ চিরে আকাশের ক্ষত শক্ত করে বেঁধে দিতে লাগলো। ওর চোখ দিয়ে পানি পড়ছে। কাঁদছেন কেন আপু? আপনার ড্রাগন ইমেজ তো নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, সবাই ভাববে রাগী আপু তার জুনিয়রের জন্য কাঁদছে। হাসুন না একটু। চুপ কর ফাজিল। এই অবস্থায় তোর ইয়ার কি ভালো লাগছে না? তুই কেন লড়তে গেলি ওদের সাথে? তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। কেন পারতেন না আপু? আমি তো আপনার কেউ না। আপনি তো আমাকে ঘৃণা করেন, তাই না? আর একবার যদি ঘৃণার কথা বলিস, তবে আমি সত্যিই তোকে আজ ওখানেই শেষ করে দেব। তুই একটা আস্ত গাধা আকাশ। তুই আমাকে সত্যিই পাগল করে দিবি। তার মানে কি আমি গ্রিন সিগন্যাল পেলাম? আপনি কি আমাকে একটু হলেও ভালোবাসেন? সত্যি করে বলুন না। সেটা কাল কলেজে গিয়ে বলবো। এখন চুপচাপ বাইকে ওঠ, আমি তোকে হসপিটালে নিয়ে যাব। আর শোন, এই ওড়নাটা যদি তুই ফেরত দিবি না, এটা তোর কাছেই রাখবি। আকাশ জখম হওয়া সত্ত্বেও খুশিতে আত্মহারা হয়ে গেল এবং তিথি ওকে সাহায্য করে বাইকে বসালো। রাতের নিস্তব্ধতায় বাইক স্টার্ট নেওয়ার সাথে সাথে তিথি আকাশের পেছনে বসে ওর কাঁধে হাত রাখলো। তিথি আজ বুঝতে পারলো যে আকাশের এই বেহাইয়া ভালোবাসাটাই আসলে ওর জীবনের সবচেয়ে বড় শক্তি। হসপিটাল থেকে ব্যান্ডেজ করে ফেরার পর আকাশকে তিথি নিজে ড্রাইভ করে ওর ম্যাচের সামনে নামিয়ে দিয়ে এসেছে। সারা রাত তিথি এক ফোঁটা ঘুমাতে পায়নি। ওর চোখের সামনে বারবার আকাশের ওই রক্তাক্ত হাত আর হাসি মুখটা ভেসে উঠছিল। পরের দিন সকালে কলেজে ঢুকতেই তিথি দেখলো আকাশ গেটের পাশে একটা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর এক হাত গলার সাথে ঝোলানো, অন্য হাতে একটা কফির কাপ। তিথিকে দেখেই আকাশ দাঁত বের করে হাসলো। গুড মর্নিং ড্রাগন আপু। কাল রাতের পর তো ভেবেছিলাম আপনি আজ কলেজে এসে আমার সাথে কথা বলবেন না, কিন্তু দেখুন আমি আপনার জন্য ঠিকই কফি নিয়ে দাঁড়িয়ে আছি। এই নিন, চিনি ছাড়া আপনার স্পেশাল কফি। তুই কি আস্ত পাগল একটা আকাশ? কাল রাতে তোর হাতটা প্রায় কাটতে বসেছিল, আর তুই আজ এই অবস্থায় কলেজে চলে আসলি? বাসায় গিয়ে রেস্ট নিতে পারলি না? আর এই কফি আনার শখ কেন তোর? নিজের যত্ন নিতে জানিস না? নিজের যত্ন নিয়ে কি হবে আপু? আমার যত্ন নেওয়ার জন্য তো আপনি আছেনই। এই যে এখন আমার জন্য আপনার কপালে চিন্তার ভাঁজ পড়েছে, এটাই তো আমার পরম পাওয়া। হাতটা একটু কাটলে কি হয়? আপনার চোখের পানি তো কাল আমি ঠিকই দেখেছি, ওটাই আমার ব্যান্ডেজের চেয়ে বেশি কাজ করেছে।
ফালতু কথা একদম বলবি না। শোন আকাশ, কাল রাতে যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল। তুই আমাকে বাঁচিয়েছিস, সেজন্য আমি তোর কাছে কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই নয় যে তুই যা খুশি তাই বলবি। তুই কেন বুঝতে চাইছিস না যে আমাদের এই সম্পর্কটা সমাজ কোনোদিন মেনে নেবে না? তুই আমার চেয়ে 2 বছরের ছোট, আমি তোর সিনিয়র। লোকে জানলে তোকে নিয়ে হাসাহাসি করবে। তুই নিজের পড়াশোনায় মনোযোগ দে না কেন? সমাজ নিয়ে আপনি কবে থেকে এত ভাবা শুরু করলেন আপু? আপনি তো কলেজের পলিটিক্স করেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, তাহলে নিজের ভালোবাসার ক্ষেত্রে এত ভয় কিসের? বাহানা বাদ দিন তিথি আপু। আমি আপনাকে ভালোবাসি এবং আপনাকে বিয়ে করে ঘরে তুলব, এটাই আমার শেষ কথা। সমাজ মানলো কিনা তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু জানি আমার সামনে আপনি আছেন আর আপনার মনে আমার জন্য একটা জায়গা তৈরি হয়েছে। তুই নিজেকে কি ভাবিস আকাশ? তুই বললেই সব হয়ে যাবে? ভালোবাসা এত সহজ নয়। তুই এখনো ছোট, আবেগ আর বাস্তবতার পার্থক্য বুঝিস না। তোর ভবিষ্যৎ পড়ে আছে। আমার পেছনে সময় নষ্ট করে নিজের ক্যারিয়ার ধ্বংস করিস না। আমি বলছি তুই এখান থেকে যা, আমাকে ডিস্টার্ব করবি না। আমি কি আপনাকে ডিস্টার্ব করছি? আমি তো শুধু আপনার পাশে থাকতে চাই। আপনি বারবার আমাকে পড়াশোনার কথা বলছেন, ক্যারিয়ারের কথা বলছেন, কিন্তু একবারও নিজের মনের কথা বলছেন না। কেন বলছেন না যে আপনি আমাকে ঘৃণা করেন? বলুন তো একবার আমার চোখের দিকে তাকিয়ে যে আকাশকে আপনার একটু পছন্দ নয়। বলতে পারবেন না, কারণ আপনি জানেন যে আপনিও আমাকে পছন্দ করেন। আপনার ওই এড়িয়ে যাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। তিথি কোনো উত্তর দিতে পারল না ও আকাশের তীক্ষ্ণ দৃষ্টি থেকে বাঁচতে আবার এদিক ওদিক তাকাচ্ছিল। আকাশ সেটা দেখে মনে মনে হাসছে। ও জানে তিথি ওকে ভালোবাসতে শুরু করেছে, শুধু ওর স্নেহর ইগো আর সমাজের ভয়ে মুখ খুলছে না। তিথি কফির কাপটা আকাশের হাত থেকে এক ঝটকায় নিয়ে গটগট করে ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। আমি কফিটা নিলাম কারণ আমার মাথা ধরছে, অন্য কিছু ভাবিস না। আর শোন, হাতটা যেন বেশি নাড়াচাড়া করিস না। কাল রাতে ওড়নাটা ওখানেই আছে তো, ওটা যেন কাউকে দিস না। এখন নিজের ক্লাসে যা, আমার দেরি হয়ে যাচ্ছে। ওড়নাটা তো আমার বালিশের পাশেই আছে আপু। ওটার ঘ্রাণ নিয়ে তো কাল রাতে ঘুমিয়েছি। আপনি যতবার আমাকে এড়িয়ে যাবেন আমি ততবার আপনার পেছনে আঠার মতো লেগে থাকবো। মনে রাখবেন ড্রাগন আপু, জুনিয়র আকাশ কিন্তু সহজে হাল ছাড়ে না। তিথি করিডোর দিয়ে যাওয়ার সময় একবার পেছন ফিরে তাকালো না ঠিকই, কিন্তু ওর ঠোঁটের কোণে একটা নতুন হাসি ফুটে উঠল যা কেউ দেখলো না। তানিয়া আর শিলা দূর থেকে সবই দেখছিল। ওরা তিথির পাশে এসে হাঁটতে শুরু করলো। কি রে তিথি, আবার আকাশের সাথে ঝগড়া? ছেলেটার হাত ব্যান্ডেজ করা দেখেও তুই ওর সাথে ওভাবে কথা বললি? তোর মনটা কি পাথরের তৈরি? তোরা বুঝবি না তানিয়া, ও আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। ও যেভাবে সবার সামনে চিৎকার করে ভালোবাসার কথা বলে, আমার তখন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা কি জানিস, ও না থাকলে আবার কেমন যেন শূন্য লাগে। আমি ওকে সরাসরি না করতে পারছি না, আর হ্যাঁ বলার সাহসও পাচ্ছি না। এইটা কি তো ভালোবাসাই বলে রে পাগলি? তুই যে বারবার ওকে এড়িয়ে যাচ্ছিস, এটাই প্রমাণ করে যে তুই ওর মায়ায় পড়ে গেছিস। আর সমাজ তো কত কিছুই বলে। আকাশ ছেলেটা তোকে যেভাবে প্রোটেক্ট করে, সেটা দেখার পর আমার মনে হয় না তোর আর অন্য কিছু ভাবা উচিত। আমি জানি না শিলা, আমি শুধু জানি ও আমার জীবনটা ওলটপালট করে দিয়েছে। এখন দেখা যাক এই পাগলামি কোথায় গিয়ে থামে। তবে কাল রাতে রকির সাথে ও যেভাবে লড়লো, সেটা দেখে আমার মনে হয়েছে ও আর ছোট নেই, ও সত্যিই আমাকে আগলে রাখার ক্ষমতা রাখে। তিথি ক্লাসে গিয়ে বসলো, কিন্তু ওর মনে পড়ে রইল গেটের কাছে দাঁড়িয়ে থাকা সেই ব্যান্ডেজ করা হাতওয়ালা ছেলেটার দিকে। আকাশ ম্যাচের দিকে যাওয়ার সময় শীষ দিচ্ছিল। ও জানে তিথি আপুকে জয় করা খুব বেশি দূরের কথা নয়, শুধু একটু ধৈর্য আর প্রচুর ব্যয়াপনার দরকার, যা আকাশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে। আকাশের এই জেদ আর তিথির ওই লুকানো ভালোবাসা দুটো মিলে কলেজের এই প্রেম কাহিনী এখন সবার মুখে মুখে। দিন যত যাচ্ছে আকাশের পাগলামি আর সাহস যেন পাল্লা দিয়ে বাড়ছে। তিথি কলেজের করিডোর দিয়ে যাওয়ার সময় এখন সবসময় সতর্ক থাকে, কারণ সে জানে এই ফাজিল ছেলেটা কখন কোথা থেকে উদয় হবে। আজ সকাল থেকে আকাশ তিথির আশেপাশে ঘুরঘুর করছে। করিডোরের মাঝখানে যখন লোকজনের ভিড় একটু কমলো, আকাশ হঠাৎ তিথির হাতটা শক্ত করে ধরে ফেলল। আকাশ, এ তুই কি করছিস? হাত ছাড় বলছি। চারপাশে তাকা, দেখছিস না কত মানুষ? কেউ দেখে ফেললে কালকের হেডলাইন হবে, সিনিয়র তিথি আপুর হাত ধরেছে জুনিয়র আকাশ। ছাড় বলছি। মানুষ দেখলে দেখুক আপু, আমি তো আর চুরি করছি না। আমি আমার অধিকারের হাত ধরছি। আর দেখুন, এখন কেউ আমাদের দিকে তাকিয়ে নেই, সবাই যে যার মতো ব্যস্ত। আপনার হাতটা না অনেক বেশি নরম, একদম তুলোর মতো। তোর সাহস তো দিন দিন সীমানা ছাড়িয়ে যাচ্ছে। হাত ছাড়িস না কেন?
কেউ দেখার আগেই বলছি ছাড়। তোর এইসব বেহায়াপনা আমি আর সহ্য করতে পারছি না। সহ্য তো আপনাকে করতেই হবে ড্রাগন আপু, কারণ এই হাত আমি ছাড়ার জন্য ধরিনি। আচ্ছা ঠিক আছে, এখনকার মতো ছেড়ে দিচ্ছি, তবে মনে রাখবেন আমার এই ছোঁয়া আপনার সারা গায়ে কাটা দিচ্ছে, আমি বুঝতে পারছি। আকাশ তিথির হাত ছেড়ে দিয়ে একটা দুষ্টামি ভরা হাসি দিল। তিথি দ্রুত পা চালিয়ে সামনে যেতে লাগলো, যাতে ওর লাল হয়ে যাওয়া গাল কেউ দেখতে না পায়। আকাশ কিছুটা দূরত্ব বজায় রেখে ওর পিছু নিল। তিতু পেছন ফিরে তাকাতেই দেখলো আকাশ সবার আড়ালে ওকে একটা চোখ টিপ মারলো আর চোটে হাত দিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। তিথি লজ্জায় আর আতঙ্কে থমকে দাঁড়িয়ে পড়লো। তুই কি মানুষ হবি না কোনোদিন? এইভাবে সবার সামনে ইশারা করছিস কেন? কেউ যদি এখন রুটিন চেকিং এ থাকা স্যারদের বলে দেয় তবে তোর অবস্থা কি হবে ভেবেছিস? স্যারদেরকে বলে দেবেন যে আমি আমার প্রিয় মানুষকে ভালোবাসা দিচ্ছি। ভালোবাসা দেওয়ার কি অপরাধ? আপনি যত ভয় পাবেন আমি আপনাকে তত বেশি ভয় দেখাবো। এই যে দেখুন আপনার বন্ধুরা আমাদের দিকে তাকাচ্ছে, ওদের কি বলে দেব যে কাল রাতে আমরা একসাথে হসপিটালে গিয়েছিলাম? খবরদার আকাশ, একটাও বাজে কথা বলবি না। তুই যা এখান থেকে, তোর ক্লাস আছে না? ক্লাসে যা বলছি। তিথি দ্রুত সিঁড়িতে উঠে ফাঁকা একটা ক্লাসরুমের পাশ দিয়ে যাচ্ছিল। হুট করে কে যেন ওর হাত ধরে হ্যাসকা টান দিয়ে সেই ফাঁকা ক্লাসরুমের ভেতর নিয়ে গেল। তিথি চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কেউ ওর মুখ চেপে ধরল। তিথি চোখ বড় বড় করে দেখলো এটা আর কেউ নয়, আকাশ। আকাশ দরজাটা পেছন থেকে আটকে দিল। চিৎকার করবেন না তিথি আপু, এখানে কেউ নেই। অনেকক্ষণ ধরে আপনাকে শুধু দূর থেকে দেখছি, একটু কাছে আসতে ইচ্ছে করলো। আপনি কেন আমাকে দেখে এত পালান বলুন তো? তুই আমাকে টেনে এখানে আনলি কেন? তোর লজ্জা করে না? আমি তোর চেয়ে সিনিয়র, আর তুই আমার সাথে এরকম আচরণ করছিস? দরজা খোল বলছি আকাশ। কেউ যদি এখন দেখে ফেলে তবে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। মান সম্মান যাবে না আপু, বরং লোকে জানবে আমরা একে অপরের জন্য কতটা পাগল। আপনি বলছেন না যে আপনি আমাকে ভালোবাসেন না, আবার এটাও বলছেন না যে আপনি আমাকে পছন্দ করেন। এই দোলাচলটা আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার না একটু অন্যরকম ভালো লাগা দরকার। আকাশ তিথিকে দেওয়ালের সাথে চেপে ধরল। তিথি থরথর করে কাঁপছে। আকাশ ধীরে ধীরে তিথির মুখের কাছে ঝুঁকে এলো। তিথির চোখ বন্ধ করে ফেললো আতঙ্কে। ঠিক সেই মুহূর্তে আকাশ তিথির গালে আলতো করে একটা কিস করে বসলো। তিথি যেন পাথরের মতো জমে গেল। আপনার গালটা একদম আগুনের মতো গরম হয়ে আছে আপু। কি ভেবেছিলেন আমি কি খুব খারাপ কিছু করব? আমি শুধু আপনাকে এটা বোঝাতে চেয়েছি যে আপনি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবেন না। এখন আপনি যেতে পারেন, তৃষ্ণা মিটে গেছে আমার। তুই অনেক বড় অপরাধী আকাশ। তুই আমার সাথে যেটা করলি সেটা ক্ষমার নেই। আমি তোকে ঘৃণা করি, অনেক ঘৃণা করি। ঘৃণা করলে করুন আপু, তবে মনে রাখবেন ঘৃণা আর ভালোবাসার মাঝে খুব সূক্ষ্ম একটা পর্দা থাকে। আপনি যে আমাকে ভালোবাসেন না এটা কোনোদিন জোর দিয়ে বলতে পারবেন না, কারণ আপনি জানেন আমি না থাকলে আপনার এই রাগটা দেখানোর মতো আর কেউ থাকবে না। তিথি আর কোনো কথা না বলে ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে গেল। ওর বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। সারাদিন ও ক্লাসে বসে কোনো পাঠেই মন দিতে পারল না। বিকেলের দিকে যখন ও লাইব্রেরি থেকে বের হয়ে একটু একা দাঁড়িয়েছিল, হঠাৎ পেছন থেকে কেউ একজন ওকে জড়িয়ে ধরলো। তিথি চমকে উঠল, কিন্তু এই সম্পর্কটা ওর এখন খুব চেনা। আকাশ ছাড়ো, লাইব্রেরির সামনে দাঁড়িয়ে তুমি এইসব কথা বলার সাহস পাচ্ছ কোত্থেকে? কেউ দেখে ফেললে তোমার আমার দুজনের ক্যারিয়ার শেষ। তুমি কেন আমার জীবনটা এমন অতিষ্ঠ করে দিচ্ছ? জীবন অতিষ্ঠ করছি না আপু, রঙিন করছি। আপনি একা দাঁড়িয়ে কি ভাবছিলেন আমার কথা? আমি জানি আপনি সারা দিন আমার কথাই ভেবেছেন। ওই যে ফাঁকা ক্লাসরুমের কথা মনে পড়ছে? তুমি একটা আস্ত জানোয়ার। তোমার মাথায় রোমান্টিকতা ছাড়ার কিছু নেই। আমি তোমাকে বারবার বলছি সমাজ এটা মানবে না, আমরা সুখে থাকতে পারবো না। তুমি নিজের ক্যারিয়ারে মন দাও। সমাজ নিয়ে আপনি চিন্তা করুন আপু, আমার সমাজ আপনি। ক্যারিয়ার তো আপনার হাত ধরেই হবে। আপনি পলিটিক্স করেন না, আমাকে আপনার দলে নিয়ে নিন, আমি আপনার ছায়া হয়ে থাকবো। এখনকার মতো ছেড়ে দিচ্ছি, তবে বাড়ি গিয়ে কিন্তু ওড়নাটা আবার নাকের কাছে নেবেন, জানি ওটাতে আমার ঘ্রাণ লেগে আছে। আকাশ শেষ দিতে দিতে চলে গেল। তিথি পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে আকাশকে ভালোবাসে কিনা তা জানে না, কিন্তু আকাশ যখন তাকে ছুঁই তখন তার ভেতরের এক অদ্ভুত শিহরণ কাজ করে। সে চাইলেও আকাশকে শক্ত করে মানা করতে পারছে না। এক অদ্ভুত মায়ার জালে সে আটকা পড়ে গেছে। আকাশের এই বারে বারে ফিরে আসা আর এই পাগলামিগুলো এখন তিথির প্রত্যেক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকেই আকাশের মনটা খুব কুকাই ছিল।
কলেজের পেছনে মাঠে রকি আর তার সাঙ্গপাঙ্গদের জড়ো হতে দেখে সে বুঝেছিল বড় কোনো ঝামেলা পাকানোর চেষ্টা চলছে। তিথি ক্লাস শেষে লাইব্রেরির দিকে যাচ্ছিল, এমন সময় আকাশ ওর হাত ধরে টেনে একটু আড়ালে নিয়ে এলো। তিথি বরাবরের মতোই অবাক আর আতঙ্কিত হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ, আবার শুরু করলে? সবার সামনে এভাবে হাত ধরে টানাটানি করার মানে কি? দেখছো না রকি আর ওর দলবল ওইদিকে তাকিয়ে আছে? তুমি কি চাও না আমি শান্তিতে 1 মিনিট কলেজে কাটাই? শান্তিতে কাটানোর সময় এখন নেই আপু। রকি কাল রাতের অপমানের শোধ নেওয়ার জন্য তৈরি হয়ে এসেছে। আমি খবর পেয়েছি ওরা আপনাকে কোনো একটা নোংরা অপবাদে ফাঁসানোর প্ল্যান করছে। আপনি আজ লাইব্রেরিতে যাবেন না, সরাসরি বাড়িতে চলে যান। আমি গেট পর্যন্ত এগিয়ে দিচ্ছি। তুমি কি আমাকে বাচ্চা পেয়েছো আকাশ? রকিকে আমি ভয় পাই না, ও বড় জোর দুটা বাজে কথা বলবে, তাতে আমার কিছু যায় আসে না। আর তুমি কেন বারবার আমার গার্ড হতে আসছো? আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি, তুমি বরং নিজের ক্লাসে যাও। নিজের খেয়াল রাখতে পারেন বলেই তো কাল রাতে আমার হাত কাটলো। জেদ করবেন না তিথি আপু, রকি এবার একা নয়, ও পলিটিক্যাল বড় ভাইদের নিয়ে এসেছে। ওরা চাইছে আপনাকে কোনো একটা স্ক্যান্ডালে জড়িয়ে কলেজ থেকে বরখাস্ত করাতে। প্লিজ আমার কথা শুনুন। তিথি আকাশের কথাই পাত্তা না দিয়ে গটগট করে লাইব্রেরির দিকে হাঁটা শুরু করলো, কিন্তু লাইব্রেরির কাছাকাছি পৌঁছাতে দেখলো রকি আর তার সাথে 4-5 জন বহিরাগত লোক দাঁড়িয়ে আছে, যারা তিথিকে দেখে বাজেভাবে হাসতে শুরু করলো। রকি এগিয়ে এসে তিথির পথ আগলে দাঁড়ালো। কি রে তিথি আপু, খুব তো ভাব নিয়ে চলো। আজ তোমারে এমন একটা নাটক দেখামো যে কলেজের মানুষ তোমারে ছিছি করবে। ওই পিচি পোলাডারে নিয়ে কাল রাতে কইছিলা, আর ভিডিও এখন আমাগো হাতে। কি ভাবছিলা কেউ দেখবে না? রকি, মুখ সামলে কথা বলো। তোর হাতে কিসের ভিডিও আর তুই কি বলছিস আমি কিছুই জানি না। পথ ছাড় বলছি, নইলে আমি এক্ষুনি ডিনকে ফোন করব। তো সাহস তো কম না, বহিরাগত লোক নিয়ে কলেজে ঢুকেছিস। ডিনরে ফোন দিয়া লাভ নাই, ভিডিও অলরেডি কলেজের গ্রুপে আপলোড হওয়া শুরু হয়েছে। ওই পোলাডারে ডাক, তোরে আজ আমরা জ্যান্ত কবর দিমু, আর তোরে দেখমু কোন মুখ নিয়ে কলেজে আসোস। এই ওরে ধর। রকির দলবল তিথির দিকে তেড়ে আসতেই আকাশ এক লাফে মাঝখানে চলে এলো। আকাশের হাতে কলেজের একটা স্টাম্প, সে তিথিকে নিজের পেছনে আগলে রেখে রুখে দাঁড়ালো। তিথি ভয়ে আকাশের শার্টের পেছনের অংশ শক্ত করে ধরে রেখেছে। চারপাশে ছাত্রছাত্রীদের ভিড় জমে গেছে, সবে ফোনে কি যেন দেখছে আর তিথির দিকে তাকিয়ে কানাঘুষা করছে। রকি ভাই, ভিডিওটা ভালো করে এডিট করতে পারলেন না? অন্ধকার রাতে দূর থেকে তোলা ঘোলাটে একটা ভিডিও দিয়া আপনি তিথি আপুর চরিত্র নষ্ট করতে চান? ওই ভিডিওতে তো আমি আছি, আর তিথি আপু আমাকে হসপিটালে নিয়ে গেছিল। মানুষ এত বোকা না যে আপনার এই সস্তা নাটক বিশ্বাস করবে। প্রমাণ তো আছেই রে পোলা। এই যে তোরা দেখ, এই মেয়েটা রাতের বেলা এই ছেলের বাইকে ওইঠা কই কই ঘুরছে। এই হইল আমাকে কলেজের নারী নেত্রী। ধর ওরে, আজ ওরে এইখান থেকে টাইনা নিয়ে যাবো। খবরদার, তিথি আপুর গায়ে হাত দেওয়ার আগে আমার লাশের উপর দিয়া যাইতে হবে। রকি, তুই যদি এখনই এই চক্রান্ত বন্ধ না করিস তবে আমি তোর সব কালো কীর্তি সবার সামনে ফাঁস করে দেব। আমি জানি তুই গত মাসে কলেজের ফান্ড থেকে কত টাকা সরাইছিস, ওই ডকুমেন্ট আমার হাতে আছে। আকাশ, তুমি এসব কি বলছো? রকি টাকা চুরি করেছে সেটা তুমি কোত্থেকে জানলে? আর ওই ভিডিও নিয়ে তুমি এত নিশ্চিত কিভাবে? আকাশ, তুমি কি আমাকে বাঁচানোর জন্য নিজের বিপদ ডেকে আনছো? আপনি চুপ থাকুন তিথি আপু, আপনাকে কথা দিয়েছি না আমি থাকতে আপনার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। রকি, চয়েস তোর। ভিডিও ডিলিট করবি আর ক্ষমা চাইবি, নাকি জেলের ভাত খাবি? আমার বাবার বন্ধু ডিসি, সেটা তো তুই জানিসই। রকি কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু সে সহজে হার মানার পাত্র নয়। সে তার সাঙ্গপাঙ্গদের ইশারা করলো আকাশের পর হামলা করতে। আকাশ একাই লড়াই শুরু করলো। লাইব্রেরির সামনে এক রণক্ষেত্র তৈরি হলো। তিথি চিৎকার করে সবাইকে থামানোর চেষ্টা করছে, কিন্তু রকির লোকেরা আকাশকে ঘিরে ধরেছে। আকাশ যখন দুজনকে মাটিতে ফেলে দিল, তখন রকি একটা লাঠি নিয়ে আকাশের মাথার পেছনে মারতে গেল। আকাশ, পেছনে দেখো, সরে যাও, ও মেরে ফেলবে তোমাকে। বাঁচাও কেউ, আকাশকে বাঁচাও। তিথি দৌড়ে গিয়ে রকির লাঠিটা হাত দিয়ে ধরে ফেল। রকি এক ঝটকায় তিথিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তিথি পড়ে গিয়ে পাথরের মাথায় আঘাত পেল। আকাশ এটা দেখে হিংস্র হয়ে উঠল। সে পাগলের মতো রকিকে মারতে শুরু করলো। আকাশের চোখ মুখ তখন রাগে লাল হয়ে গেছে। ঠিক সেই সময় কলেজের গার্ড আর স্যারেরা সেখানে হাজির হলেন। কি হচ্ছে এখানে? রকি, তুমি বহিরাগত নিয়ে কলেজে মারামারি করছো? আর আকাশ, তোমার হাতে এই স্ট্যাম্প কেন? তোমরা কি কলেজটাকে বাজার বানিয়েছো? এখনই প্রিন্সিপালের রুমে চলো সবাই। স্যার, আমি না, ওই আকাশ আর তিথি কাল রাতে নোংরা কাজ করছিল। আমি বাধা দিচ্ছি দেখা ও আমারে মারছে।
দেখেন আমার মাথা থেকে রক্ত পড়তাছে। ওই মেয়েটারে কলেজ থেকে বের করে দেন স্যার। মিথ্যা কথা স্যার, রকি তিথি আপুকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল একটা ফেক ভিডিও দিয়া, আর ও তিথি আপুর গায়ে হাত তুলছে। দেখুন আপুর মাথা কেটে গেছে। রকিকে পুলিশে দিন স্যার, ও কলেজের টাকাও চুরি করেছে। প্রিন্সিপালের রুমে লম্বা সময় ধরে বিচার চলো। আকাশ তার কাছে থাকা সব প্রমাণ স্যারেদের দেখালো। রকির মোবাইল চেক করতে সেই এডিটেড ভিডিও আর কলেজের ফান্ডের ব্যাপারে কিছু চ্যাট পাওয়া গেল। প্রিন্সিপাল সাথে সাথে রকিকে কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার এবং পুলিশে দেওয়ার নির্দেশ দিলেন। তিথি আর আকাশ বাইরে বেরিয়ে এলো। তিথির কপালে ব্যান্ডেজ, আকাশও বেশ বিধ্বস্ত। আকাশ, তুমি কেন সবসময় এত ঝুঁকি নাও? আজ যদি স্যাররা তোমার কথা বিশ্বাস না করতেন, তোমার তো ক্যারিয়ার নষ্ট হয়ে যেত। কেন তুমি নিজের কথা একবারও ভাবো না? কেন শুধু আমাকে বাঁচানোর জন্যই পাগলামি করো? নিজের কথা ভেবে কি হবে আপু? আপনি তো আমার সবকিছু। আপনার অসম্মান আমি কিভাবে সহ্য করি বলুন তো? আপনার ওই চোখের এক ফোঁটা পানি আমার ক্যারিয়ারের চেয়ে অনেক বেশি দামি। আর দেখুন এখন তো সবাই জানলো আকাশ তার তিথি আপুর জন্য প্রাণ দিতেও রাজি। সমাজ এখন কি বলবে তাতে আমার আর ভয় নেই। তুমি একটা আস্ত গাধা আকাশ, কিন্তু এই গাধার জন্যই আমি আজ বেঁচে গেলাম। আমি জানি না তোমাকে কিভাবে ধন্যবাদ দিব। তুমি না থাকলে আজ হয়তো আমি সবার সামনে মুখ দেখাতে পারতাম না। তুমি আমাকে ঘৃণা করলেও তুমি আমাকে ঘৃণা করতেও দিচ্ছ না, আবার শান্তিতে থাকতেও দিচ্ছ না। ধন্যবাদ দিতে হবে না আপু, শুধু একবার মুচকি হেসে বলুন যে এই জুনিয়রটাকে আপনি একটু হলেও বিশ্বাস করেন। আর এই ওড়নার দাগটা দেখুন, এটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আপনার কপালে ব্যান্ডেজটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ইস, আমি যদি ওটা আগে সরাতে পারতাম। আকাশ তিথির কপালের ব্যান্ডেজে হাত দিতে গেল। তিথি এবার আর হাত সরালো না। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন আর আগের মতো রাগ নেই, বরং এক অদ্ভুত কৃতজ্ঞতা আর মায়া কাজ করছে। আকাশ মুচকি এসে তিথির চোখের খুব কাছে মুখ নিয়ে গেল। তিথি থরথর করে কাঁপছে, কিন্তু সে পালানোর চেষ্টা করলো না। আপনার চোখের ভেতরে এখন আমি নিজেকে দেখতে পাচ্ছি আপু। ড্রাগন আপু বোধহয় এবার একটু শান্ত হয়েছেন। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। আজ আর কোনো নাটক করব না, প্রমিস। শুধু আপনার পাশে থাকতে দিন। তিথি কোনো কথা না বলে আকাশের বাইকের পিছনে গিয়ে বসলো। আকাশ বাইক স্টার্ট দিতেই তিথি পরম নির্ভরতায় আকাশের পিঠের শার্টের কোনাটা খামচে ধরলো। সে এখনো মুখ ফুটে ভালোবাসার কথা বলেনি ঠিকই, কিন্তু আজ রকি সেই বিপদ থেকে বেঁচে ফেরার পর সে মনে মনে জানে যে আকাশ ছাড়া তার আর কোনো গতি নেই। আকাশের এই বেহাইয়া আর যেতে ভালোবাসায় শেষ পর্যন্ত তিথির কঠিন মনের দেওয়াল ভেঙে চুরমার করে দিয়েছে। শহর তখন মাঝরাতের নিস্তব্ধতায় ডুবে গেছে। আকাশ তিথিকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু তিথির মনে সারাক্ষণ এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। রকি সেই পৈশাচিক হাসি আর আকাশের রক্তাক্ত হাত দুটো দৃশ্যই বারবার ওর চোখের সামনে ভেসে উঠছিল। তিথি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। এমন সময় হঠাৎ ওর ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজটা খুলেই তিথি রক্তহীন হয়ে গেল, কারণ সেখানে লেখা ছিল, তোর ওই হিরোকে বাঁচানোর অনেক চেষ্টা করলি না, এবার দেখ আমি ওকে কিভাবে শেষ করি। রাত 3টার মধ্যে কলেজের পেছনের পরিত্যক্ত বিল্ডিং এ না আসলে কাল সকালে আকাশের লাশ পাবি। না, এটা হতে পারে না। রকিকে তো পুলিশ নিয়ে গেছিল। ও এত তাড়াতাড়ি বাইরে বের হলো কি করে? নাকি ওর সাঙ্গপাঙ্গরা আকাশকে একা পেয়ে তুলে নিয়ে গেছে? আকাশ তো মেসে থাকে, ওখানে তো ওকে পাহারা দেওয়ার কেউই নেই। খুদা, আমি এখন কি করব? বাবাকে ডাকবো? না, বাবা জানলে আকাশকে আর আস্ত রাখবে না, আমাকে একাই যেতে হবে। তিথি কোনো কিছু না ভেবে গায়ের উপর একটা কালো চাদর জড়িয়ে সপ্তপনে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। ওর পা কাঁপছে, বুকটা ধরফর করছে। ও জানে এটা রকির কোনো মরণফাঁদ হতে পারে, কিন্তু আকাশের জীবনের ঝুঁকি সে নিতে পারবে না। নির্জন রাস্তা দিয়ে ও যখন কলেজের পেছনে পরিত্যক্ত বিল্ডিং এর কাছে পৌঁছালো, তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তিথি ভয়ত গলায় ডাক দিল, আকাশ, আকাশ তুমি এখানে? রকি, তুই কোথায়? আমি একা এসেছি। আকাশকে ছেড়ে দে বলছি। সাহস থাকলে সামনে আয়। আড়ালে লুকিয়ে কাপুরুষের মতো কাজ করছিস কেন? হঠাৎ বিল্ডিং এ দোতলা থেকে একটা টর্চের আলো তিথির মুখে পড়ল। উপরে রকির বিকট হাসির শব্দ শোনা গেল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিথির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। দোতলার বড় একটা ঘরে পৌঁছাতেই ও দেখল আকাশ একটা চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ওর মুখে টেপ মারা আর কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আকাশ, ও খোদা, তোমার এই অবস্থা কেন? আকাশ, তুমি চোখ খোলো, আমি এসেছি। রকি, তুই ওকে এইভাবে মেরেছিস কেন? তোর শত্রুতা তো আমার সাথে, ওকে কেন জড়াচ্ছিস? ও তো শুধু আমাকে বাঁচাতে চেয়েছিল। ওরে আমার লাইলা মজনু,
আকাশটা ছাড়া তুই থাকতে পারস না সেটা আজ প্রমাণ হয়ে গেল। পুলিশ আমারে ধরছিল ঠিকই, কিন্তু আমার ওপরের হাত কত লম্বা তুই জানোস না। আজ তোরে আর ওই ছোকরা পোলারে দিয়া এমন এক খেলা খেলামো যা শহরবাসী কোনোদিন দেখে নাই। এই টেপটা খোল ওর মুখ থেকে। আপু, আপনি কেন আসলেন? আমি আপনাকে বারবার মেসেজ দিয়ে মানা করেছিলাম না? রকি আমাকে মারেনি, ও জাস্ট আমাকে ফাঁদে ফেলার জন্য এসব নাটক সাজিয়েছে। আপনি এখানে এসে নিজের জীবনটা বিপন্ন করলেন। এখনই পালান আপু, ও আপনাকে ছাড়বে না। আমি তোমাকে একা ফেলে যাব না আকাশ। আমি অনেক বড় ভুল করেছি তোমাকে বুঝতে। তুমি আমার জন্য নিজের জীবন বাজি রেখেছো, আর আমি শুধু নিজের ইগো নিয়ে বসেছিলাম। রকি, তুই ওকে ছেড়ে দে। তুই যা চাস আমি তাই দেব, কিন্তু আকাশকে আর একটাও আচরও দিবি না। আমি তোরে চাই তিথি, তোরে নিয়ে আমার অনেক শখ। আর এই আকাশে দিয়া তোরে একটা উপহার দিমু। এই দেখ আমার হাতে কি, একটা ইনজেকশন। এটা পুশ করলে তোর ওই হিরো চিরদিনের জন্য পাগল হয়ে যাবে। ও তোরে চিনবে না, কাউরে চিনবে না। তখন তুই কারে নিয়ে ভালোবাসা করবি? রকি ইনজেকশনটা নিয়ে আকাশের দিকে এগোতে লাগলো। তিথি পাগলের মতো রকিকে আটকাতে গেল, কিন্তু রকির সাঙ্গপাঙ্গরা তিথিকে শক্ত করে ধরে ফেল। আকাশ হাত পা চুরিছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তিথি এবার আর চুপ থাকতে পারল না। সে নিজের সর্বশক্তিটুকু দিয়ে রকির ওপর ঝাঁপিয়ে পড়ল। রকি, খবরদার ওর গায়ে সুই ফোটালে আমি তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো। তুই আমাকে চিনিস না। পলিটিক্স আমি শুধু নামেই করি না, লড়াই করতেও জানি। আকাশ, তুমি ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। আপু, আপনি কেন লড়ছেন? আপনি চলে যান, আমার যা হওয়ার হোক। আমি আপনাকে বিপদে দেখতে পারছি না। রকি, তুই যদি আমার বউয়ের গায়ে হাত দিস তবে আমি তোকে শেষ করে দেব। আমাকে ছাড় বলছি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পুরো বিল্ডিং এ পুলিশের সাইরেন আর জোরালো আলোয় ভরে গেল। তিথি অবাক হয়ে দেখল নিচ দিয়ে ডজন খানেক পুলিশ অফিসার ভেতরে ঢুকছে। রকি ঘাবড়ে গিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। আকাশের হাতের পাথর নিজে থেকে ঢিলে হয়ে গেল এবং সে উঠে দাঁড়িয়ে রকির হাত থেকে ইনজেকশনটা কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভাঙল। কি রকি ভাই, অবাক হলেন? আপনি ভেবেছিলেন আপনার জামিন হওয়াটা একটা গোপন খবর? ডিসি আঙ্কেল তো আগে থেকে আপনার উপর নজর রাখছিলেন। আর এই যে ইনজেকশন, এটা তো জাস্ট একটা ভিটামিন ছিল যা আমি আগেই বদলে দিয়েছিলাম। নাটকটা কেমন ছিল ড্রাগন আপু? নাটক মানে কি আকাশ? তুমি বাধা ছিলে, রক্ত পড়ছিল, এইসব কি অভিনয় ছিল? তুমি আমাকে এভাবে ভয় দেখালে, আমি এখানে মরে যাচ্ছিলাম চিন্তায়, আর তুমি পলিটিক্যাল গেম খেলছিলে। অভিনয় ছাড়া কি আপনার মনের কথা বের করা যেত আপু? আপনি তো সারা জীবন ইগো নিয়ে বসে থাকতেন। এই যে একটু আগে বললেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, ওটাই তো আমার শোনার দরকার ছিল। আর রকিকে হাতে নাতে ধরার জন্য এই ফাঁদটা দরকার ছিল। সরি আপু, একটু বেশি ভয় পাইয়ে দিয়েছি। তুমি একটা আস্ত শয়তান আকাশ। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমি কত বড় বিপদের ঝুঁকি নিয়ে এখানে এসেছি, আর তুমি হাসছো। আমি তোমাকে মেরেই ফেলবো আজ। আকাশ তিথিকে আর কিছু বলার সুযোগ দিল না, বরং সে এক ঝটকায় তিথিকে নিজের বুকের সাথে মিশিয়ে জাপটে ধরল। পুলিশের সামনে আকাশ তিথির কপালে একটা দীর্ঘ চুমু খেল। তিথি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো, পরক্ষণে নিজেকে আকাশের বাহু বন্দী করে শান্ত হয়ে গেল। আপু, ড্রাগন কি এবার শান্ত হবে? আমি জানি আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। এখন আর সমাজ বা বয়সের দোহাই দেবেন না। দেখুন, পুলিশ আঙ্কেলও আমাদের দেখে হাসছেন। আজ থেকে আপনি অফিসিয়ালি আকাশের এই সারপ্রাইজটা কেমন ছিল? তুমি একটা বড় মাপের প্রতারক আকাশ, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, তোমার এই প্রতারণাটাই আমার খুব ভালো লাগছে, আর তোমাকে এড়িয়ে যেতে পারছি না। তুমি আমাকে সত্যি তোমার মায়ায় বন্দি করে ফেলেছো। পুলিশ রকি আর ওর দলকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে লাগলো। আকাশ আর তিথি ধ্বংস স্তূপের মাঝে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসছে। এই রহস্যময় রাতটা তাদের জীবনের সবচেয়ে বড় সত্যটা সামনে নিয়ে এলো, এবং কলেজে সেই রাগী আপু আজার তার জুনিয়রের ভালোবাসার কাজে পুরোপুরি পরাজিত হলো। গত রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর সকালটা শুরু হয়েছে একদম অন্যরকম ভাবে। রকি আর তার সাঙ্গপাঙ্গরা এখন শ্রীঘরে কলেজের প্রিন্সিপাল আর ডিন আকাশ আর তিথিকে পার্সোনালি ডেকে তাদের সাহসিকতার জন্য বাহবা দিয়েছেন। কিন্তু তিথির মনে একটা অন্যরকম ভয় কাজ করছে। সে জানে আকাশ ছেলেটা যা জেদ ধরেছে, ও নিশ্চিত আজই কোনো একটা বড় কাণ্ড ঘটিয়ে ফেলবে। তিথি লাইব্রেরির কোনায় বসে নোটস গোছাচ্ছিল। এমন সময় আকাশ একদম টিপটাপ হয়ে সাদা শার্ট আর ফর্মাল প্যান্ট পরে এসে ওর সামনে দাঁড়ালো। ড্রাগন আপু, পড়ালেখা তো অনেক করলেন, এবার একটু বাস্তবতায় আসুন। নোটসগুলো ব্যাগে রাখুন তো। আমি আপনার বাবার সাথে দেখা করতে যাব, আর আপনি এখন আমার সাথে আমাদের বাসায় যাবেন। আমার মা আপনাকে দেখার জন্য অস্থির হয়ে আছেন। আকাশ, তুমি কি পাগল হয়ে গেলে? আমি তোমার বাসায় যাব মানে কি? আর তুমি বাবার সাথে দেখা করবে? তুমি কি জানো বাবা কড়া মেজাজের মানুষ?
তুমি হুট করে গিয়ে আমাদের সম্পর্কের কথা বললে উনি তোমাকে বাড়ি থেকে বের করে দিবেন। আর তোমার মাই বা আমাকে কেন দেখবেন? আমি তো তোমার সিনিয়র। মা তো আগে থেকেই জানেন যে আমি এক রাগী সিনিয়র আপুর প্রেমে হাবুডুবু খাচ্ছি। আর বাবার কথা বলছেন, উনি তো ডিসি আঙ্কেলকে ফোন দিয়ে সব জেনে গেছেন যে কাল রাতে আমি আর আপনি মিলে রকিকে ধরেছি। উনি এখন আপনাকে নিজের মেয়ের মতো সম্মান করেন। ভয় পাবেন না তিথি আপু, আপনার ওই রক্তমাখা ওড়নাটা আমি মাকে দেখিয়েছি। উনি আপনার সাহসের ফ্যান হয়ে গেছেন। তোমার মাকে আমার ওড়না দেখিয়েছো? তুমি তো আস্তে একটা বেহায়া আকাশ। আমার এখন লজ্জা লাগছে। আমি কিভাবে তোমার মায়ের সামনে মুখ দেখাবো? আর বাবা কি সত্যিই সব জানেন? উনি তো আমাকে কিছু বলেননি সকালে। উনি বলবেন না, উনি চান আপনি নিজেই ওনাকে সব বলুন, কিন্তু তার আগে আপনাকে আমাদের বাসায় যেতে হবে। আমি কোনো কথা শুনবো না। আজ যদি আপনি না যান তবে আমি কলেজের মেইন গেটে দাঁড়িয়ে মাইক নিয়ে চিৎকার করে বলবো যে তিথি আপু আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। এবার চয়েস আপনার। তুমি একটা ব্ল্যাকমেলার আকাশ। আমি জানি না কেন আমি তোমার পাল্লায় পড়লাম। ঠিক আছে, আমি যাব, কিন্তু বেশিক্ষণ থাকবো না। আর শোনো, তুমি যেন বাবার সামনে বেশি পণ্ডিতি করো না। উনি পছন্দ করলে সব ঠিক, আর না করলে কিন্তু আমার কপালে দুঃখ আছে। আকাশ তিথির কথা শুনে একটা জম্পেশ হাসি দিল। সে তিথির হাত ধরে টেনে কলেজের গেটের দিকে নিয়ে চলল। তিথি চারপাশে তাকিয়ে দেখছে কেউ দেখছে কিনা, কিন্তু আজ কেন জানি অতটা লজ্জা লাগছে না। ও বুঝতে পারছে আকাশের এই আত্মবিশ্বাসী ওর বড় শক্তি। আকাশের বাইকে উঠে তিথি যখন ওর পিঠে হাত রাখলো, তখন আকাশ আয়নায় তিথির দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল। আপু বেশি শক্ত করে ধরবেন না, আবার হার্টবিট বেড়ে গেলে কিন্তু ড্রাইভ করতে সমস্যা হবে। আর আমাদের বাসায় গিয়ে কিন্তু ওই রাগী লোকটা দেবেন না। মাকে বলবেন আপনি খুব শান্ত শিষ্ট একটা মেয়ে, যে আমি কোনোদিনই বিশ্বাস করব না। তুমি কি চুপ করবে আকাশ? তোমার মা দেখলে ভাববেন আমি তোমাকে শাসন করি না। আর শোনো, তোমার সাথে গিয়ে যদি আমি কোনো বিপদে পড়ি তবে কিন্তু তোমার খবর আছে। ড্রাইভিং এ মন দাও ফাজিল ছেলে। আকাশের বাসায় পৌঁছানোর পর তিথি অবাক হয়ে দেখলো আকাশের মা দরজায় দাঁড়িয়ে হাসি মুখে বরণ করার জন্য অপেক্ষা করছেন। উনি তিথিকে দেখে জড়িয়ে তোলেন। তিথি এমন উষ্ণ অভ্যর্থনা আশা করেনি। ড্রয়িং রুমে বসে নাস্তা খাওয়ার সময় আকাশের মা তিথির হাত ধরে অনেক গল্প করলেন। আকাশ একপাশে বসে মজা দেখছিল। জানো তিথি, আকাশ তো সারাদিন তোমার গল্প করে। ও বলে তুমি নাকি ওকে খুব বকাঝকা করো। আমি ওকে বলেছি বকা তো দেবেই, তুই যা পাগল। তা মা, তোমরা কি ভেবেছো আমরা তো চাই খুব তাড়াতাড়ি তোমাদের একটা ব্যবস্থা করে ফেলতে? আকাশের বাবাও রাজি। আন্টি, আসলে আমি তো আকাশের চেয়ে বড়, সমাজে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে আপনারা কিভাবে নেবেন। আর আমার বাবাও বেশ রক্ষণশীল। সমাজ দিয়ে কি হবে মা? আমার ছেলে তোমাকে পছন্দ করে, তুমি ওকে বিপদ থেকে বাঁচিয়েছো, এটাই আমাদের কাছে বড় পরিচয়। বয়সের পার্থক্য এখনকার যুগে কোনো বিষয় না। তুমি চিন্তা করো না, আকাশ ওর বাবার সাথে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবে। তিথি মনে মনে বেশ হালকা অনুভব করলো। নাস্তা শেষ করে আকাশ তিথিকে নিয়ে ওদের বাগানে গেল। বাগানটা খুব সুন্দর, চারিদিকে নানা রঙের ফুল। আকাশ হঠাৎ পকেট থেকে একটা আংটি বের করে তিথির দিকে বাড়িয়ে দিল। তিথি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। এটা এঙ্গেজমেন্টের আংটি নয় আপু, এটা একটা প্রমিস। আমি প্রমিস করছি যে আমি আজীবন আপনার এই রাগ সহ্য করব এবং আপনার ছায়া হয়ে থাকব। আপনি কি আমার সাথে এই জীবনটা কাটাতে রাজি, নাকি এখনো জুনিয়র বলে তাড়িয়ে দেবেন? তুমি তো আমাকে কোনো অপশন রাখোনি আকাশ। তুমি যেভাবে আমার জীবনে ঢুকে পড়েছো, এখন তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। আংটিটা দাও, আমি নিজেই পরে নিচ্ছি। তবে মনে রেখো, বিয়ের পর কিন্তু আমি আরো বেশি রাগ করব। তখন সামলাতে পারবে তো? আপনার সব রাগ আমি চুমু দিয়ে জল করে দেব আপু। এখন একটু হাসুন তো। এই আংটিটা আপনার আঙুলে অনেক মানিয়েছে। আজ বিকেলে আমি আব্বাকে নিয়ে আপনার বাড়িতে যাচ্ছি, প্রস্তুতি নিয়ে রাখুন। সিনিয়র বউ হয়ে আমাদের ঘরে আসার সময় হয়ে গেছে। তিথি আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ওর মনে সব দ্বিধা আজ কেটে গেছে। ও বুঝতে পেরেছে ভালোবাসা কোনো নিয়ম বা বয়স মানে না। আকাশ তিথির কপালে আলতো করে একটা চুমু খেলো। ঠিক সেই মুহূর্তেই আকাশের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই আকাশের মুখ গম্ভীর হয়ে গেল। কি হয়েছে আকাশ? মুখ অমন করে গেল কেন? কোনো সমস্যা? রকি জেল থেকে পালিয়েছে তিথি আপু। ডিসি আঙ্কেল ফোন দিয়ে সাবধান থাকতে বললেন। ওনাকে আমাদের উপর বড় কোনো হামলার ছক কষছে। আপনাকে এখনই সেফ জায়গায় নিয়ে যেতে হবে। তিথির বুকটা আবারও ধক করে উঠল। রকি কি তবে শেষ পর্যন্ত ওদের সুখ কেড়ে নেবে?
আকাশ তিথির হাত শক্ত করে ধরল। ওর চোখে এখন আর দুষ্টামি নেই, আছে বাঘের মতো তেজ। আকাশ ঠিক করলো রকিকে এবার এমন এক শিক্ষা দেবে যে ও আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই উত্তেজনার মধ্যেই শুরু হলো তাদের জীবনে নতুন এক যুদ্ধের লড়াই। রকির পালানোর খবরটা শোনার পর থেকেই তিথির হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ওর মনে হচ্ছিল চারিদিকে অন্ধকার থেকে রকি বোধহয় এখনই বেরিয়ে আসবে। বাগানে কোণে দাঁড়িয়ে তিথি থরথর করে কাঁপছিল। আকাশ সেটা খেয়াল করে নিজের সবটুকু মায়া দিয়ে তিথিকে চাপটে ধরল। ও তিথির মাথাটা নিজের বুকের উপর চেপে ধরে পিঠে আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আকাশ, আমার খুব ভয় করছে। রকি লোকটা পিশাচ, ও আমাদের কাউকে আস্ত রাখবে না। তুমি কেন ওকে পুলিশের হাতে দিতে গেলে? এখন ও আমাদের শেষ করে দেবে। চলো না, আমরা পুলিশ প্রোটেকশন নেই। আকাশ, কিছু একটা করো। শান্ত হন ড্রাগন আপু, আমি থাকতে আপনার কোনো ভয় নেই। রকি জেল থেকে পালিয়েছে মানে ও নিজের বিপদ নিজে ডেকে এনেছে। ও ভেবেছে পুলিশকে ফাঁকি দেওয়া মানেই সব শেষ, কিন্তু ও জানে না যে আকাশের নজর থেকে পালানো অসম্ভব। আপনি কাঁপছেন কেন? এই তো আমি আপনার পাশেই আছি। আজ সারা রাত আমি আপনার বাড়ির নিচে পাহারায় থাকবো। না আকাশ, তুমি ঝুঁকি নিও না। তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। তুমি একা থাকলেও তোমাকে একা পেয়ে ক্ষতি করতে পারে। আমি তোমাকে হারাতে পারবো না আকাশ, কোনোভাবেই না। কিচ্ছু হবে না আমার। আপনি বরং এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ুন। কাল সকালটা একদম নতুন একটা সূর্য নিয়ে আসবে, যেখানে কোনো রকি থাকবে না, কোনো ভয় থাকবে না। বিশ্বাস রাখুন আপনার এই পাগলা জুনিয়রের ওপর। আকাশ তিথিকে সান্ত্বনা দিচ্ছিল ঠিকই, কিন্তু ওর ঠোঁটে কোণে একটা রহস্যময় আর ভয়ঙ্কর হাসি ফুটে উঠেছিল, যা তিথি দেখতে পায়নি। আকাশ তিথির মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে বলল, রকি, তুই নিজের কবর নিজেই খুঁড়ে ফেললি। বাঘের লেজে পা দিয়ে তুই ভেবেছিস পার পেয়ে যাবি? তোকে এমন শিক্ষা দেব যা যমরাজও মনে রাখবে। আকাশ তিথিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাইক নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। পরের দিন সকাল, রোদের তীব্রতা বাড়ার আগেই তিথির ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি করে ড্রয়িং রুমে এসে টিভিটা অন করলো। নিউজের হেডলাইনে দেখে তিথির হাত থেকে রিমোটটা পড়ে গেল। স্ক্রিনে বড় বড় করে লেখা, কুখ্যাত অপরাধী রকি ওরফে রক কাটা রকির বিভৎস লাশ উদ্ধার। সংবাদ পাঠিকা বলেছেন, শহরের এই শেষ প্রান্তে নদীতে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে, যাকে জঘন্যভাবে কুপিয়ে মারা হয়েছে। তিথি পাগলের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এটা কি করে সম্ভব? কাল রাতে যে লোকটা জেল থেকে পালালো, আজ সকালে তার লাশ পাওয়া গেল। কে মারলো ওকে? এভাবে জঘন্যভাবে মারার ক্ষমতা কার আছে? আকাশ? না, আকাশ তো রাতে বাড়ি চলে গিয়েছিল। কিন্তু কিন্তু আকাশ তো কাল খুব অদ্ভুত হাসছিল। তিথি আর দেরি না করে কাপা কাপা হাতে আকাশকে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে খুব ঘুমু ঘুমু আর ক্লান্ত এক জোরালো কণ্ঠ শোনা গেল। আকাশ যেন গভীর ঘুম থেকে মাত্র জেগেছে। হ্যালো ড্রাগন আপু, এত সকালে ফোন দিলেন কেন? আমাকে একটু ঘুমাতে দিন না। কাল রাতে তো ঠিক মতো চোখ বুঝতেই পারিনি। আকাশ, তুমি কি খবর দেখেছো? এখনই টিভিটা চালাও। রকি মারা গেছে আকাশ। রকিকে কেউ খুব জঘন্যভাবে মেরে নদীতে ফেলে দিয়েছে। আজ সকালে পুলিশ ওর লাশ উদ্ধার করেছে। তুমি কি কিছু জানো এই ব্যাপারে? এটা কিভাবে হলো? কি বলছেন এসব আপু? রকি মারা গেছে? কিসের খবর? কি খবর? আমি তো কিছুই জানি না। আমি তো ম্যাচের রুমে দরজা আটকে এখনো ঘুমাচ্ছি। মারলে তো ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। ও কত মানুষের সাথে কত পাপ করেছে, কতজনের হাত পা কেটেছে, তার কি ঠিক আছে? হয়তো ওর কোনো পুরনো শত্রু ওকে পেয়ে মেরে শেষ করে দিয়েছে। আপনি খামোখাই টেনশন করছেন। আমাকে এখন ঘুমাতে দিন তো, বড্ড ক্লান্ত লাগছে। কিন্তু আকাশ, এটা তো স্বাভাবিক মৃত্যু না। ওকে রীতিমতো কষায়ের মতো কাটা হয়েছে। তুমি কাল রাতে ঠিক কোথায় ছিলে আকাশ? সত্যি করে বলো তো, তোমার গলার আওয়াজ এত ক্লান্ত কেন? দূর আপু, আপনি গোয়েন্দাগিরি বন্ধ করুন তো। সারা রাত আপনার টেনশনে জেগেছিলাম, সকালে ঘুমিয়েছি মাত্র। যা হবার সেটা তো হয়েই গেছে। পাপের ফল ও হাতে হাতে পেয়েছে। এখন টেনশন ছেড়ে দিয়ে শান্তিতে একটা লম্বা ঘুম দিন। আমি ফোন রাখছি, পরে কথা হবে। আকাশ ফোনটা রেখে দিয়ে আবার বালিশে মাথা গুজল। ওর সারা শরীরে প্রচন্ড ব্যথা, হাতের ব্যান্ডেজটা আবার রক্তে ভিজে গেছে। ও আয়নার দিকে তাকিয়ে আবারও সে রহস্যময় আর শীতল হাসিটা দিল। সারা রাত ওকে অনেক ধকল পোহাতে হয়েছে, অনেক জঘন্য নোংরা পরিষ্কার করতে হয়েছে, কিন্তু এখন ওর মনে এক বিশাল শান্তি। ওর ভালোবাসার পথে যে কাঁটা ছিল, সেই কাঁটা ও চিরদিনের জন্য উপড়ে ফেলেছে। আকাশ আবারও গভীর ঘুমে তলিয়ে গেল, যেন ও এক নিষ্পাপ শিশু যে সারা রাত শুধু স্বপ্ন দেখেছে। রকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো কলেজ একটা স্বস্তির পরিবেশে বিরাজ করছে।
তিথির মন থেকে একটা বিশাল পাথর নেমে গেছে ঠিকই, কিন্তু ও আকাশের ওই রহস্যময় আচরণ ওর মনে বারবার খটকা দিচ্ছে। দুদিন পরে আজ আকাশ তিথিদের বাড়িতে হঠাৎ উপস্থিত হয়েছে তার বাবা মাকে নিয়ে। তিথি ড্রয়িং রুমে এসে আকাশ আর তার সাথে থাকা লোকজনকে দেখে একদম পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ, তুমি এখানে? আর আঙ্কেল আন্টি আপনারা এইভাবে হঠাৎ আমাদের বাড়িতে কেন? আকাশ, তুমি তো বললে তুমি অসুস্থ আর খুব ঘুমাচ্ছ, তাহলে এখন এইভাবে সেজে গুজে আসলে যে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভেতরে আসুন আপনারা। কেমন লাগলো সারপ্রাইজটা ড্রাগন আপু? অসুস্থ ছিলাম ঠিকই, কিন্তু আপনার জন্য সুস্থ হতে তো আর সময় লাগে না। আমার মা বাবাকে সাথে নিয়ে এলাম, কারণ আমি কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি আসবো। কি হলো, আমাদের কি দরজাতেই দাঁড়িয়ে রাখবেন নাকি ভেতরে বসতে দেবেন? না না, ভেতরে আসুন, আমি বাবাকে আর মাকে ডেকে দিচ্ছি। আপনারা বসুন। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না তুমি সত্যি সত্যি আজ চলে আসবে, তাও আবার আঙ্কেল আন্টিকে নিয়ে। তিথি তড়িঘড়ি করে ওর বাবা মাকে ড্রয়িং রুমে ডেকে আনলো। তিথির বাবা মা আকাশের বাবা মাকে দেখে চিনতে পারলেন। আকাশ সোফায় খুব ভদ্র ছেলের মতো বসে আছে, আর তিথি এক কোণে দাঁড়িয়ে নার্ভাস হয়ে নিজের ওড়না খুঁড়ছে। আকাশ সবার আড়ালে তিথির দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল। রহমত সাহেব, আপনি এখানে হঠাৎ? আকাশকে আমি চিনি, ও আমার মেয়ের কলেজের জুনিয়র, কিন্তু আপনারা সবাই মিলে এইভাবে একসাথে আমাদের বাড়িতে কেন? কোনো বিশেষ দরকার আছে? হ্যাঁ ভাই, দরকার তো অবশ্যই আছে। আমরা আসলে সরাসরি কাজের কথায় বিশ্বাসী। আমার ছেলে আকাশ আর আপনার মেয়ে তিথি একে অপরকে পছন্দ করে। আকাশ আমাদের সব খুলে বলেছে, আমরাও তিথিকে আমাদের পছন্দ করেছি, তাই আজ প্রস্তাব নিয়ে এসেছি। আমি চাই তিথি আমাদের বাড়ির বউ হয়ে আসুক। আর রহমত সাহেব, আপনি যা বলছেন সেটা কি আকাশ আপনাকে ঠিকঠাক বুঝিয়েছে? তিথি আকাশের চেয়ে 2 ব্যাচ সিনিয়র, বয়সেও আকাশের চেয়ে বড়। আমাদের সমাজে এই বিষয়গুলো খুব একটা সহজভাবে দেখা হয় না। আপনারা কি সব জেনেও এই প্রস্তাব দিচ্ছেন? দেখুন ভাই সাহেব, বয়স তো জাস্ট একটা সংখ্যা। আপনার মেয়ে আকাশকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে, ওকে আগলে রেখেছে। আমার ছেলেটা একটু জেদি আর পাগল টাইপ, ওকে সামলানোর জন্য তিথির মতো একজন দৃঢ়চেতা মেয়েরই দরকার। আমরা আধুনিক মানুষ, আমাদের কাছে বয়সের চেয়ে বড় হলো ওদের সুখ। আমরা তিথিকে অনেক সম্মান দিয়ে আমাদের বাড়িতে নিতে চাই। আমারও একটু দ্বিধা হচ্ছে, আত্মীয় স্বজনরা শুনলে তো অনেক কথা বলবে। তিথি আমাদের বড় মেয়ে, ওর বিয়ে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আকাশের মতো একটা ছোট ছেলের সাথে ওর বিয়ে হলে লোকে কি বলবে? আঙ্কেল, আমি জানি আমি ছোট, কিন্তু আমি তিথি আপুকে যে সম্মান আর নিরাপত্তা দিতে পারবো সেটা হয়তো অন্য কেউ পারবে না। আমি ওকে ভালোবাসি আর ও আমার উপর ভরসা করে। ক্যারিয়ারের কথা যদি বলেন, আমি কথা দিচ্ছি আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যে আপনাদের কোনোদিন মাথা নিচু হবে না। বয়সের বড় হওয়া মানে তো এই নয় যে ভালোবাসা কম হবে। বড় বউ হলে ও আমাকে সারা জীবন শাসন করতে পারবে, যা ও অলরেডি কলেজে করে আসছে। রহমত সাহেব, আপনি যখন নিজের ছেলের হয়ে গ্যারান্টি দিচ্ছেন আর আকাশ যখন এত সাহসী কথা বলছে, তখন আমার আর কি বলার আছে? আমি চাই আমার মেয়ে সুখী হোক। তিথি, তুই কি বলিস মা? তোর কি কোনো আপত্তি আছে? বাবা, তুমি যা ভালো মনে করো। আমি আকাশের কোনো কথায় আপত্তি করে কি জিততে পেরেছি কোনোদিন? ও তো যা চায় তা করিয়েই ছাড়ে। ও অনেক বড় একগুঁয়ে ছেলে। এই তো এবার লাইনে এসেছেন ড্রাগন আপু। এখন থেকে সারা জীবন আপনার সব হুকুম আমি মাথা পেতে নেব। আঙ্কেল, আমরা কি তাহলে মিষ্টি মুখ করতে পারি? আমাদের দুজনের সম্মতি তো পেয়েই গেলেন। অবশ্যই। গিন্নি, মিষ্টি নিয়ে এসো। রহমত সাহেব, ছেলে আপনার সত্যিই অনেক স্মার্ট। এত সাহস নিয়ে সরাসরি প্রস্তাব দেওয়ার ক্ষমতা সবার থাকে না। আমি আপনার ছেলের উপর ভরসা করলাম। ড্রয়িং রুমে হাসাহাসি আর মিষ্টি মুখের ধুম পড়ে গেল। তিথি লজ্জায় লাল হয়ে গেল, মাথা নিচু করে বসে আছে। আকাশ সুযোগ বুঝে তিথির একটু কাছে গিয়ে ফিস করে কথা বলতে লাগলো, যাতে অন্য কেউ শুনতে না পায়। বলেছিলাম না এই জুনিয়র আকাশই আপনার বর হবে? এখন থেকে তৈরি হয়ে যান সিনিয়র বউ হওয়ার জন্য। আজ রাতে কিন্তু ফোন দেব, খবরদার ফোন বন্ধ করবেন না, অনেক কথা বলার আছে। তুমি একটা আস্ত শয়তান আকাশ। বাবাকে এভাবে পটালে কিভাবে তুমি? আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে বাবা রাজি হয়ে গেল। তুমি সব সময় আমার হার মানিয়ে দাও। হার তো আপনি কাল রাতে মেনেছেন, যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। এখন জাস্ট অফিসিয়াল সিল পড়লো। এখন থেকে আপনার সব রাগ আমার উপর ঝাড়বেন, আমি সয়ে নেব। তিথি আকাশের দিকে তাকিয়ে এক আকাশ মায়া নিয়ে হাসলো। ওর জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তাটা আজ কত সহজে কেটে গেল। ও নিজেরই অবাক লাগছে, আকাশের এই জেদটাই আজ ওদের এক করে দিল। এবং
অসম বয়সের এই প্রেম পূর্ণতা পেল। কলেজে সেই রাগী স্নেহর আপু আর জেদি স্নেহর আকাশের বিয়ের সানাই অবশেষে বেজে উঠল। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। গেটের সামনে লাল সাদা কাপড়ের প্যান্ডেল। তিথি তার ঘরে আয়নার সামনে বসে আছে, পরনে টকটকে লাল লেহেঙ্গা আর ভারী কাজের ওড়না। ওকে আজ অপার্থিব সুন্দর লাগছে। তানিয়া আর শিলা ওর সাজগোজ নিয়ে ব্যস্ত। এমন সময় দরজায় আলতো করে টোকা পড়ল। আকাশ সাদা শেরনি আর মাথায় পাগড়ি পরে দরজায় দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে এক অদ্ভুত মুগ্ধতা। তানিয়া আপু, শিলা আপু, আপনারা কি একটু বাইরে যাবেন? আমি আমার হবু বউকে একবার একা দেখতে চাই। বিশ্বাস করুন, হার্টবিট এত বেড়ে গেছে যে আমি মনে হয় আসরে যাওয়ার আগেই অজ্ঞান হয়ে যাব। ড্রাগন আপুকে তো আজ পুরো লাল পরি লাগছে। আকাশ, তুমি এখানে কি করছো? বিয়ের আসরে যাওয়ার আগে এভাবে কনের রুমে আসা একদম ঠিক না। মুরব্বীরা দেখলে কি ভাববে? আর তোমাকে কে বললো আমি পরে সেজেছি? আমি তো সে আগের মতোই আছি। যাও এখান থেকে, ড্রয়িং রুমে বড়দের সাথে গিয়ে বসো। মুরব্বীরা এখন মেহমান নিয়ে ব্যস্ত আপু, কেউ দেখবে না। আর আজ অন্তত বকা দেবেন না। সেই প্রথম দিন কলেজের করিডোরে আপনাকে দেখে যখন চোখ মেরেছিলাম, তখন থেকেই আমি এই দিনটার স্বপ্ন দেখতাম। আপনি যতই রাগ দেখাতেন, আমার মেজাজ ততই চাঙ্গা হতো। আজ থেকে আপনি সারা জীবনের জন্য আমার অর্ধাঙ্গিনী হতে যাচ্ছেন। আরে তিথি, আজ অন্তত ওকে ধমক দিস না। ছেলেটা কত কাঠখড় পুড়িয়ে তোকে নিজের করে নিল। আকাশ, তুই ভেতরে আয়, আমরা বাইরে গিয়ে পাহারা দিচ্ছি যাতে কেউ না আসে। কিন্তু বেশিক্ষণ না, মাত্র 2 মিনিট সময় পাবি, কেমন? শিলা আর তানিয়া হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ ধীরে ধীরে তিথির কাছে এগিয়ে এলো। তিথি মাথা নিচু করে বসে আছে, লজ্জাও লাল হয়ে গেছে। আকাশ তিথির সামনে হাঁটু গেড়ে বসলো এবং ওর দুটো নরম হাত নিজের হাতের মুঠোয় নিল। তিথি আপু, আপনি কি জানেন আজ আমার জীবনের সবচেয়ে বড় জয়ের দিন? কলেজের জুনিয়র হিসেবে কেউ কোনোদিন ভাবেনি আমি আপনাকে কাবিননামায় সই করাতে পারবো। কিন্তু আমি জানতাম এই রাগী মনের আড়ালে আমার জন্য এক সাগর ভালোবাসা জমা আছে। আপনাকে আজ লাল পোশাকে দেখে আমার চোখের পলক পড়ছে না। আকাশ, তুমি সত্যি অসম্ভবকে সম্ভব করেছো। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমাদের বিয়ে হবে। আমি তো ভেবেছিলাম তুমি জাস্ট আমাকে খেপিয়ে মজা নিচ্ছ। কিন্তু তুমি আমার জন্য যা যা করলে, বিশেষ করে সেই বিপদে পাশে দাঁড়ানো আর বাবাকে রাজি করানো, আমি তোমার কাছে পুরোপুরি হেরে গেছি আকাশ। ভালোবাসার কোনো লড়াই নয় আপু যে হার জিত থাকবে। আমি আপনাকে জয় করেছি আমার জেদ আর সততা দিয়ে। আর শোনো, এখন থেকে কিন্তু আমাকে তুমি করে বলতে পারবে না। স্বামী হিসেবে কিন্তু আমার একটু প্রমোশন পাওয়া উচিত, তাই না? আমাকে কি এখন থেকে আপনি করে বলবে? ইস, বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার আগে তোমার ডিমান্ড শুরু হয়ে গেছে। আমি তোমাকে সবসময় এভাবেই বলবো। আর শোনো আকাশ, আমি হয়তো খুব একটা রোমান্টিক হতে পারবো না, আবার মাঝে মাঝে খুব মেজাজ দেখাবো। সামলাতে পারবে তো? পরে আবার আফসোস করবে না তো কেন এই সিনিয়র আপুকে বিয়ে করলে? আপনাকে রান্না করতে হবে না, আমি নিজেই সব সামলে নেব। আপনি শুধু আমার সামনে বসে থেকে আমাকে একটু শাসন করবেন, ব্যাস। ওই রাগী লোকটা ছাড়া আমার দিন কাটে না। এবার একটু হাসুন তো, দেখি গালের ওই টোলটা পড়ে কিনা। আকাশ তিথির চিবুক ছুঁয়ে মুখটা একটু উঁচিয়ে ধরল। তিথি লাজুক হেসে আকাশের কাঁধে মাথা রাখলো। বাড়ি থেকে তানিয়াতে ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। আকাশ উঠে তিথির কপালে একটা দীর্ঘ চুমু খেলো। কিছুক্ষণ পর বিয়ের আসরে কাজী সাহেব এলেন। সাক্ষীদের উপস্থিতিতে আকাশ আর তিথি একে অপরকে কবুল বলে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো। সারাত আনন্দ উৎসবের পর অবশেষে তিথি আকাশের বাড়ির নতুন বউ হিসেবে পা রাখলো। বাসর ঘরটা সাদা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে। তিথি খাটের এক কোণে বসে আছে। ওর মনের ভেতর এখন এক অদ্ভুত শান্তি। অবশেষে আমরা একা। ড্রাগন আপু এখন আমার রুমের অফিসিয়াল রানী। কি ভাবছেন আমি কি আজ রাতেও আপনাকে বোর করব কলেজের গল্প শুনিয়ে, নাকি আমাদের নতুন জীবনের গল্প শুরু করব? আকাশ, তুমি এখনো সেই আগের মতোই রয়ে গেলে। বাসর ঘরে এসেও তোমার দুষ্টুমি থামছে না। আমার খুব ভয় লাগছে আকাশ। এই নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছু কেমন জানি লাগছে। তুমি আমার পাশে থাকবে তো সব সময়? আমি ভুল করলে আমাকে শুধরে দিও। মরার আগ পর্যন্ত আপনার হাত ছাড়বো না তিথি। আপনি আমার সেই সিনিয়র আপু যাকে আমি একসময় ভয় পেতাম, আবার পাগলের মতো ভালোবাসতাম। এখন থেকে আমার সব খুনসুটি আর সব ভালোবাসা শুধু আপনার জন্য। এই যে দেখুন, আপনার জন্য একটা বিশেষ স্মৃতি এনেছি। আকাশ পকেট থেকে সে নীল ওনাটা বের করলো, যেটা ও একবার তিথির কাছ থেকে কেড়ে নিয়েছিল। ওনাটা খুব সুন্দর করে আতর মাখিয়ে ভাঁজ করা। আকাশ ওনাটা তিথির মাথায় খুব যত্ন করে তুলে দিল। তিথি অবাক হয়ে আকাশের দিকে তাকালো। তুমি এটা
এখনো নিজের কাছে রেখে দিয়েছো আকাশ? আমি তো ভেবেছিলাম তুমি ওটা অনেক আগেই হারিয়ে ফেলেছো। তুমি সত্যি অনেক মায়াবী একটা ছেলে। তোমার এই ছোট ছোট কাজই আমাকে তোমার প্রেমে ফেলে দিয়েছে। এই ওড়নাটাই তো আমাদের সেই ঝগড়ার ভালোবাসার প্রথম সাক্ষী। এটা আমি হারাবো কেন? এখন থেকে আমরা এই ওড়নার সুতোর মতোই একে অপরের সাথে জড়িয়ে থাকবো। ড্রাগন আপু, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনার এই রাগী মুখটা আমার সারা জীবনের শ্রেষ্ঠ নিয়ামত। তিথি আর কোনো কথা বলতে পারল না। সে আকাশের বুকে পরম নির্ভরতায় মুখ লোকালো। জানালার বাইরে ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। একসময় যে জুনিয়রকে সে সহ্য করতে পারত না, আজ সেই জুনিয়রের বাহুডোরে সে পৃথিবীর সবচেয়ে বড় নিরাপত্তা খুঁজে পাচ্ছে। রাগী স্নেহরাপু আর জেদি জুনিয়র আকাশের এই অসম প্রেম আজ এক ছাদের নিচে পূর্ণতা পেল। আমিও তোমাকে অনেক ভালোবাসি আকাশ। হয়তো তোমার মতো করে গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমি সত্যিই তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল ছিলে তুমি, যা এখন আমার কাছে শ্রেষ্ঠ অর্জন। বাসঘরের মৃদু আলোয় আকাশ আর তিথি একে অপরের হাত ধরে নতুন জীবনের শপথ নিল। তাদের এই গল্পটা কলেজের করিডোরে সে তুচ্ছ ঝগড়া থেকে শুরু হয়ে আজ এক পবিত্র পরিণয়ে রূপ নিল। তাদের এই ভালোবাসার জয় হলো সব সামাজিক বাধার বিরুদ্ধে। বাসঘরের দরজাটা যখন আকাশ ভেতর থেকে আটকে দিল, তখন তিথির সারা শরীর কাঁপছে। ঘরে কোণে রাখা সুগন্ধি মোমবাতি আর রজনীগন্ধার ঘ্রাণ এক নেশা ধর্ণ পরিবেশ তৈরি করে রেখেছে। আকাশ ধীর পায়ে এগিয়ে এসে তিথির সামনে দাঁড়ালো। তিথি ঘাটের এক কোণে জুবুতুবু হয়ে বসে আছে। তার লাল লেহেঙ্গার কাজগুলো বাতির আলোয় চিকচিক করছে। আকাশ তিথির পায়ের কাছে মেঝেতে বসে তার দুটো হাত নিজের হাতের ভেতর নিল। তিথি আপু, এখনো কি ওই ভয়টা কাজ করছে? তুমি তো আজ থেকে আমার বউ। সারা জীবন আমাকে কত ধমক দিয়েছো, কত শাসন করেছো, আর আজ আমার চোখের দিকে তাকাতে তোমার এত লজ্জা লাগছে? একটু তাকাও না আমার দিকে। এই যে তুমি আজ আমার সামনে সেজে গুজে বসে আছো, এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আকাশ, তুমি জানো আমি সারা জীবন নিজেকে অনেক শক্ত করে আগলে রেখেছি, কিন্তু আজ তোমার এই চাহনি আমার সবটুকু সাহস কেড়ে নিচ্ছে। তুমি কেন বারবার আমাকে ওই আপুডাকটা মনে করিয়ে দিচ্ছ? আমি এখন তোমার স্ত্রী। তুমি কি সারা জীবন আমাকে ওই ছোট ভাইয়ের মতোই শাসন করতে দেবে, নাকি আজ থেকে তুমি আমাকে শাসন করবে? আমি তোমাকে কোনোদিন শাসন করতে চাইনি তিথি। আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি। তোমার ওই রাগী মেজাজটাই আমাকে তোমার প্রেমে ফেলেছিল। আজ যখন আমরা একদম একা, তখন আমি চাই তুমি তোমার ওইসব গম্ভীর পর্দা সরিয়ে দাও। আজ রাতে আমি তোমাকে একদম অন্যভাবে নিজের করে পেতে চাই। তোমার এই সুন্দর রূপ, এই মায়াবী ঘ্রাণ, সবই তো আজ আমার। আকাশ তিথির খুব কাছে সরে এলো। সে তিথির কানের লতি ছুঁয়ে থাকা ঝুমকোটা একটু সরিয়ে দিল। তিথি চোখ বন্ধ করে ফেলল। আকাশ তিথির ঘাড়ে মুখ রাখলো এবং খুব লম্বা একটা নিঃশ্বাস নিল। তিথি অনুভব করলো আকাশের তপ্ত নিঃশ্বাস তার চামড়ার আগুনের মতো লাগছে। সে অস্পষ্ট স্বরে আকাশের নাম ধরে ডাকলো। আকাশ, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। আমি কোনোদিন ভাবিনি তোমার ছোঁয়া আমাকে এত অস্থির করে তুলবে। তুমি কি জানো, আমি মনে মনে সবসময় চাইতাম তুমি এইভাবেই আমার কাছে আসো, কিন্তু নিজের সিনিয়র ইগো আমাকে মুখ ফুটে বলতে দেয়নি। আজ মনে হচ্ছে আমি তোমার এই আদরের কাছে হেরে যাচ্ছি। আমাকে আরো শক্ত করে ধরো আকাশ। তুমি তো আমার হার জিতের বাইরে তিথি। আমি চাই আমাদের আজকের এই রাতটা এমন হোক যে আমরা সারা জীবন মনে রাখবো। আমি তোমার গয়নাগুলো কি খুলে দিতে পারি? এগুলো তোমাকে খুব ভালো করে রাখছে। আমি চাই তোমার আর আমার মাঝখানে কোনো কিছুই বাধা না হয়ে থাকুক। আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পাবে। আকাশ খুব সাবধানে তিথির মাথায় ওড়নাটা সরিয়ে দিল। তারপর এক একে গলার হার আর হাতের চুড়িগুলো খুলতে লাগলো। প্রতিবার আকাশের আঙ্গুল যখন তিথির চামড়া স্পর্শ করছিল, তিথি শিউরে উঠছিল। আকাশ তিথির পিঠের দিকে হাত নিয়ে লেহেঙ্গার ফিতাগুলো ঢিলে করে দিল। তিথি লজ্জায় আকাশের বুকে মুখ লুকালো এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আকাশ, তুমি জানো না তোমাকে ছাড়া আমার জীবনটা কত অসম্পূর্ণ ছিল, অপূর্ণ ছিল। আজ তোমার এই উষ্ণতা আমাকে পূর্ণ করে দিচ্ছে। তুমি আমাকে আজ এমন ভাবে ভালোবাসো যেন কাল সকালের সূর্য আমাদের একদম নতুন এক বন্ধন দেখে। আমি শুধু তোমার হতে চাই আকাশ, একদম নিবিড় ভাবে তোমার। তিথি, আমি সারা রাত জেগে তোমার এই নিঃশ্বাসের শব্দ শুনতে চাই। তোমার প্রতিটা কথা, তোমার প্রতিটা স্পর্শ আজ আমার সম্পদ। তুমি শুধু আমার ড্রাগন আপু নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দেখো, বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। প্রকৃতিও যেন আমাদের এক হওয়ার উৎসব পালন করছে। তুমি কি তৈরি তো তিথি? আমার সবটুকু আবেগ আর ভালোবাসা আজ তোমাকে উজাড় করে দেব। আকাশ তিথিকে পাজকোলা করে তুলে নিল এবং খাটের মাঝখানে শুয়ে দিল। ঘরে বাতিগুলো নিভিয়ে দিয়ে সে তিথির ওপর ঝুঁকে এলো। অন্ধকার ঘরে শুধু তাদের দুজনের নিঃশ্বাসের দূরত্ব শব্দ শোনা যাচ্ছে। আকাশ তিথির কপালে, ঠোঁটে আর সারা
মুখে অসংখ্য চুমু দিতে লাগলো। তিথিও আর নিজেকে আটকে রাখতে পারল না। সে আকাশের চুলে আঙ্গুল চালিয়ে তাকে আরো নিবিড়ভাবে নিজের কাছে টেনে নিল। আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আজ রাতে কোনো পর্দা থাকবে না, কোনো দূরত্ব থাকবে না। আমরা দুজন আজ এক হয়ে যাব। তুমি আমাকে আজ তোমার সবটুকু দিয়ে অনুভব করো। আমি তোমার সবটুকু নিতে চাই। আমি সারা জীবন তোমারই ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিলাম তিথি। আজ সেই তৃষ্ণা মেটানোর রাত। তুমি শুধু আমার কথা ভাবো, শুধু আমার ছোঁয়া অনুভব করো। আজ থেকে আমরা দুজন আলাদা, কোনো সত্তা নাই, আমরা একে অপরের পরিপূরক। বাসর ঘরে নিস্তব্ধতায় দুই হৃদয়ে ধূপকানি মিলেমিশে একাকার হয়ে গেল। আকাশের ভালোবাসা আর তিথির আত্মসমর্পণ দুটো মিলে এক মায়াবী পরিবেশ তৈরি করলো। সেই দীর্ঘ অপেক্ষার পর তারা একে অপরের শরীরের উত্তাপে আর মনের মিলনে হারিয়ে গেল। একসময় সেই রাগী স্নেহর আপু আজ তার ছোট্ট বরের ভালোবাসার কাছে নিজেকে পুরোপুরি বিলিয়ে দিল। রাত যত বাড়তে লাগলো তাদের ঘনিষ্ঠতা তত গভীর হতে থাকলো। বাসরাতে সেই মায়াবী আবেশ আর ভালোবাসার পর সকালে মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে তিথির মুখে এসে পড়ল। তিথির চোখ মেলে দেখলো সে আকাশের শক্ত বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। আকাশ তখনও ঘুমাচ্ছে। ওর মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। তিথি অপলক তাকিয়ে রইল মানুষটার দিকে, যে মানুষটা জেদ করে তাকে জয় করেছে। সে আলতো করে আকাশের কপালে হাত রাখতেই আকাশ চোখ মেলে তাকালো এবং তিথিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শুভ সকাল আমার ড্রাগন বউ। কি হলো, সকালে উঠেই কি আমাকে বকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছ, নাকি ভাবছো এই জুনিয়র ছেলেটা তোমাকে সারা রাত ঘুমাতে দেয়নি কেন? দেখো তিথি, রোদের আলোয় তোমাকে আজ আরো বেশি স্নিগ্ধ লাগছে। কাল রাতের পর মনে হচ্ছে তুমি সত্যি এখন আমার হয়ে গেছো। শুভ সকাল আকাশ। আমি ভাবছি তুমি এত অদ্ভুত কেন। কাল রাতের ওই মুহূর্তগুলো, তোমার ওই পাগলামি মাখা ভালোবাসা, সবই যেন আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি কোনোদিন কল্পনাও করিনি কোনো পুরুষ আমাকে এভাবে ভালোবাসতে পারে। সত্যি বলতে কি আকাশ, তোমার এই ভালোবাসা আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। আমি আর সেই আগের রাগী তিথি নেই। রাগী তিথি থাকুক বা না থাকুক, আমার তিথি তো আমার সাথেই আছে। এখন চলো, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। মা নিশ্চয়ই নাস্তা নিয়ে অপেক্ষা করছেন। আর শোনো, আজ থেকে কিন্তু আমাদের নতুন যুদ্ধ শুরু। পড়াশোনা, ক্যারিয়ার আর আমাদের এই অসম বয়সের সম্পর্ককে সমাজের কাছে আদর্শ হিসেবে প্রমাণ করা। পারবে তো আমার সাথে থাকতে? তোমার সাথে থাকলে আমি সব পারি আকাশ। সমাজ কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি আমার শক্তি তুমি। চলো নিচে যাই। আজ আমি নিজেই মাকে নাস্তা তৈরি করতে সাহায্য করব। আমি চাই এই বাড়ির সবার মন জয় করতে। কয়েক মাস কেটে গেল। আকাশ আর তিথির জীবনটা এখন এক সুন্দর ছন্দে চলছে। আকাশ তার কথা রেখেছে, সে পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হয়েছে এবং তিথিও তার ক্যারিয়ারে সফল হচ্ছে। কলেজের সেই করিডোর দিয়ে যখন তারা একসাথে হাত ধরাধরি করে হাঁটে, জুনিয়ররা তাদের দিকে তাকিয়ে হাসে আর সম্মান করে। একদিন বিকেলে তারা দুজন সেই জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে আকাশ প্রথমবার তিথিকে চোখ টিপ মেরেছিল। মনে আছে তিথি, এই সেই জায়গা যেখানে আমি প্রথমবার তোমাকে রাগিয়েছিলাম। সেদিন যদি আমি ওই সাহসটা না দেখাতাম, তবে আজ হয়তো তুমি অন্য কারো ঘরণী হতে। আমার ওই একটা চোখ টিপ আর তোমার ওই চটটাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। মনে থাকবে না কেন? সেদিন তোমার ওই বেয়াদবি দেখে আমার মনে হয়েছিল তোমাকে ছিঁড়ে ফেলি, কিন্তু আজ মনে হয় তোমার ওই বেয়াদবিটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তুমি না থাকলে আমি জানতামই না যে ভালোবাসা কত গভীর হতে পারে। আকাশ, তুমি কি সারা জীবন আমাকে এইভাবেই আগলে রাখবে? একদম মরার আগ পর্যন্ত। আমাদের বয়সের পার্থক্য হয়তো লোকে মনে করিয়ে দেবে, কিন্তু আমাদের ভালোবাসা যেন তাদের মুখ বন্ধ করে দেয়। তুমি আমার বড় আপু ছিলে, এখন আমার সবটুকু জুড়ে আছো। আই লাভ ইউ তিথি। আই লাভ ইউ টু আকাশ। আমার এই জেদি আর পাগলা জুনিয়রটার জন্য আমি নিজেকে 1000 বার উৎসর্গ করতে পারি। আকাশ তিথির হাতটা শক্ত করে ধরল এবং তারা দুজনে পড়ন্ত বিকেলের সূর্যের দিকে তাকিয়ে হাসলো। এক সময়ের সাথে সেই আদায় কাজ করার সম্পর্ক, সেই ইগো আর সেই সিনিয়র জুনিয়র লড়াই আজ এক চিরস্থায়ী ভালোবাসার রূপ নিয়েছে। তারা প্রমাণ করে দিল যে ভালোবাসা কোনো বয়সের ফ্রেম বা নিয়মের শৃঙ্খলে বন্দী নয়। হৃদয়ের টান যদি খাঁটি হয় তবে সব বাধাই জয় করা সম্ভব। তাদের এই অসম প্রেম কাহিনী কলেজের সীমানা পেরিয়ে এক সুন্দর সুখী দাম্পত্য এসে চিরদিনের জন্য পূর্ণতা পেল।